হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অঙ্কের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যার নাম হচ্ছে কি পরিমিতি। কি পরিমিতি, যাকে ইংলিশে আমরা বলি হচ্ছে মেনসুরেশন। এবার মেনসুরেশন হয় দু রকমের। মেনসুরেশন হয় ক রকমের? দু রকমের। একটা হচ্ছে 2D মেনসুরেশন আর একটা হচ্ছে 3D মেনসুরেশন। এবার 2D মেনসুরেশন কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে করিয়েছি। 2D মেনসুরেশন যদি তোমরা না দেখে থাকো 2D মেনসুরেশন যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওরই পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। এরকম থাম্বনেল থাকবে মেনসুরেশন 2D, ওর মধ্যে কমপ্লিট যতগুলো ফর্মুলা হয় সেগুলো কিভাবে তোমরা মনে করবা, কিভাবে তোমরা মনে রাখবা, কিভাবে পরীক্ষা ইউজ করবা, সব আমি একটাই ভিডিওতে করিয়েছি। ঠিক আছে, তোমাদের যদি এটা দেখা না থাকে তাহলে অবশ্যই গিয়ে তোমরা সেই লিঙ্কটা থেকে এই ভিডিওটা দেখে নেবে। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 3D করব। আর 2D না বুঝলে 3D বোঝাটা একটু টাফ হতে পারে। ঠিক আছে, তাই আমি বলবো যে আগে 2D মেনসুরেশনটা তোমরা দেখে নাও, তারপরে 3D দেখবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এবার আমরা 2Dতে কি দেখেছিলাম যে দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। দৈর্ঘ্য আর কি থাকে? প্রস্থ থাকে। কিন্তু 3D মানে কি? 3D মানে হচ্ছে দৈর্ঘ্য থাকবে, তার পাশাপাশি প্রস্থ তো থাকবেই, কিন্তু আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি উচ্চতা। বুঝতে পারলাম? এই জন্য আমরা কি বলি? 3D বলি। দেখো 3D মানে কি? 2D। 2D মানে হচ্ছে একটা হচ্ছে তোমার কি বলে দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, আর 3D মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবেই, এর সঙ্গে কি থাকবে? উচ্চতাও থাকবে। বুঝতে পারলাম? আর আমরা যে 3D কার্টুন দেখি না কেন? কারণ ওর মধ্যে আমরা উচ্চতা বুঝতে পারি, সেই জন্য ওগুলো কার্টুনগুলোকে আমরা 3D বলি। আর 2D কার্টুন কোনগুলো? যেগুলো জাপানি অ্যানিমেগুলো হয় যেগুলো। বুঝতে পেরেছি? তাহলে বুঝতে পারলাম 3D মানে হচ্ছে যার দৈর্ঘ্য থাকবে, যার প্রস্থ থাকবে আর যার উচ্চতা থাকবে। এবার আমরা এর মধ্যে কি কি শিখব, 3Dর মধ্যে কি কি আলোচনা করব, সেটা হচ্ছে ঘনক পড়ব। প্রথমত কি পড়ব? ঘনক বা কিউব। তারপরে পড়ব হচ্ছে আয়ত ঘনক বা কিউবয়েড। তারপরে চোঙ বা সিলিন্ডার। তারপরে শঙ্কু বা কোণ। তারপরে হচ্ছে গোলক বা স্ফেয়ার। ঠিক আছে, এবার এটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একক, কোন এককে আমরা মাপবো। যখন আমরা আয়তন বা ভলিউমের কথা বলবো কি না, সবসময় ঘন এককে থাকবে। কি থাকবে? ঘন একক। ঘন একক মানে বুঝতে পারলাম মিটারের কিউব বা সেমির কিউব। ঘন মানে হচ্ছে কিউব, কিউবে থাকবে। বুঝতে পেরেছি? আর যখন আমরা মাপবো হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, তখন সেটা থাকবে হচ্ছে বর্গ এককে। কিছু থাকবে? বর্গ এককে থাকবে। আর বর্গ মানে হচ্ছে কি? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, মানে সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি আয়ত ঘনটা আগে শিখবো। ঘনকটা আগে শিখলে একটু অসুবিধা হবে। যদি আমরা আয়ত ঘন শিখে নিই তাহলে ঘনটা আরও সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তাহলে আয়ত ঘনক প্রথমে দেখি। আয়ত ঘনক কাকে বলে? যে ঘনকের 6টি তল থাকে বা ফেসেস থাকে, প্রতিটি তল কি হয়? আয়তকার হয় বা রেক্ট্যাঙ্গুলার হয়, এবং বিপরীত তলগুলি সমান হয় এবং সমান্তরাল থাকে। সমান্তরাল থাকে তাকেই আয়ত ঘন, বা এর আরেকটা নাম কি আছে বাংলাতে? আমরা সমকোণী চৌপলও বলি। যেমন আমরা ইট দেখতে পাই, বই, তারপরে দেশলাইয়ের বাক্স, তারপরে কি কি বলছে ঘর, যেটা ঘর আমাদের যে রুম হয় না, রুম, সেটা। তাহলে এটা তৈরি কিভাবে হয়েছে সেটা দেখতে হবে আগে। ধরো একটা কি থাকলো, এটা কি? এটা হচ্ছে একটা আয়ত ঘন। আমরা কি জানি? যে 2D দেখেছে সে বুঝতে পারবে এটা হচ্ছে কি একটা আয়ত ঘন, তাই তো? সরি, আয়ত কি বলে আয়ত, আয়তক্ষেত্র। এটা হচ্ছে একটা আয়ত ক্ষেত্র। এবার ঠিক তেমনই ভাবে আমি যদি আরেকটা আয়তক্ষেত্র যুক্ত করি, আরেকটা আয়তক্ষেত্র যুক্ত করলাম,
এবার এগুলোকে যদি আমি যুক্ত করে দিই, এটাকে যুক্ত করলাম, এটা যুক্ত করলাম, এটা যুক্ত করলাম, আর এটা যুক্ত করলাম, তাহলে যেটা তৈরি হলো একটা বাক্স তৈরি হলো। এটাই হচ্ছে কি একটা আয়ত ঘনক। ঠিক আছে, এটা হচ্ছে কি আয়ত ঘনক। এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? আয়তক্ষেত্র যুক্ত হয়ে তৈরি হয়েছে। এখানে দেখো কটা আয়তক্ষেত্র আছে, একটা সামনে আছে, এবার এই সামনেরই মতনই পিছন দিকে একটা আছে, ঠিক আছে, তারপরে একটা নিচের দিকে আছে, একটা উপরের দিকে আছে, তারপরে দু সাইডে আরো দুটো আছে। তাহলে কটা হলো? ছটা তল হলো। আর প্রত্যেকটাই তল হচ্ছে কি এক একটা আয়তক্ষেত্র। বুঝতে পেরেছি? তাহলে আয়তকার যে ক্ষেত্রগুলো হয় সেগুলোকে যুক্ত হয়, আর যুক্ত হয়ে তৈরি হয় কি একটা আয়তঘনক। বুঝতে পেরেছি? যেমন উদাহরণ বললাম, বই, ইট, এইসব। এবার আয়তঘনক যাকে আমরা সমকোণী চৌপল বলি, এর প্রধান যে অংশগুলো কি কি থাকে? তিনটি মাত্রা থাকে। কি থাকে? তিনটি মাত্রা বা ডাইমেনশন। ওই যে বললাম 3D, তিনটি মাত্রা, তাই না? যেমন প্রথম হচ্ছে কি লেন্থ বা দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করব? এল দিয়ে প্রকাশ করব। তারপর হচ্ছে ব্রিথ বা প্রস্থ, যাকে আমরা বি ফর ব্রিথ। তারপরে হাইট বা উচ্চতা, যাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, তাই তো? তাহলে এল, বি আর এইচ পেলাম। মাথায় রাখবো এটা। দৈর্ঘ্যকে এল, প্রস্থকে হচ্ছে বি, আর হাইটকে হচ্ছে এইচ। ঠিক আছে? এবার এর বৈশিষ্ট্য কি? তল বা পৃষ্ঠ যে থাকে ছটা থাকে। এখনই আমি বললাম, এই যে একটা হচ্ছে সামনে একটা তল, পিছনে একটা তল, তারপরে নিচে একটা তল, তারপরে একটা উপরে তল, তারপরে একটা এই সাইডে তল, আর একটা হচ্ছে এদিকে আছে। তাহলে কটা হলো টোটালে? তল কটা? তল হচ্ছে ছটা। আর প্রত্যেকটা তল হচ্ছে এক একটা কি আয়তক্ষেত্র। আয়ত ক্ষেত্র। বুঝতে পারলাম? এবার ধার বা প্রান্তিকী বা এজ কটা? 12টা। এবার এজ মানে বুঝতে পারলাম? এজ মানে দেখো বলছি, এজ মানে হচ্ছে এই যে কোণাটা, উপরে একটা কোণা, দুটা কোণা, তিনটা কোণা, মানে কোণা বলছি, সরি, এই যে এগুলো ধার, এগুলোকে কি বলবো? ধার বলবো। তাহলে একটা ধার, দুটা ধার, তিনটা, চারটা ধার উপরে পেলাম, চারটা, আর নিচে আবার চারটা, আটটা হলো। আর এই যে একটা 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে টোটালে আমরা ধার কটা পেলাম? ধার পেলাম হচ্ছে 12টা। বুঝতে পারলাম? ধার হচ্ছে কটা? ধার হচ্ছে 12টা। এবার হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বা কি ভার্টিসেস হচ্ছে 8টা। মানে এক কথায় বলতে গেলে কোণা কটা? কোণা। তাহলে কোণা কটা আছে? এই যে একটা কোণা, দুটা কোণা, তিনটা, চারটা, উপরে চারটা, নিচেও তাহলে চারটা পেয়ে গেলাম। 8টা হলো। আর আছে? আর তো নাই। তাহলে টোটালে 8টাই হচ্ছে কি? 8টাই হচ্ছে ভার্টিসেস বা কর্নার বা কি শীর্ষবিন্দু। বুঝতে পেরেছি? এবার যদি বলে আয়তন, এবার কথা হচ্ছে যখন আমরা 2D পড়ছিলাম তখন আমরা কি পেয়েছিলাম? ক্ষেত্রফল পেয়েছিলাম, আয়তন কিন্তু পাইনি। এবার আয়তন এখানে পাচ্ছি। 3D যখন পড়বো তখন আমরা আয়তন পাবো। এবার আয়তন মানে কি আমাকে সেটা বুঝতে হবে আগে। তাহলে আয়তন মানে কি? কোনো বস্তু যতটা কি জায়গা জুড়ে থাকে, বা এক কথায় বলতে গেলে একটি ট্যাঙ্কে কতটা জল ধরে। ধরো আমার কাছে একটা কি আছে, সমকোণী চৌপল আছে, একটা সমকোণী চৌপল আছে, ঠিক আছে? এবার এই সমকোণী চৌপলটার মধ্যে আমি জল ভরবো, পুরো একেবারে জল ভরে কমপ্লিট করে দেবো। এগুলো কি পুরোটা হচ্ছে জল। তাহলে জল ভরলে আমি কতটা জল ভরতে পারবো, মানে কতটা জায়গা ওই দখল করবে, সেটাই হচ্ছে কি আমার, সেটাই হচ্ছে আমার ভলিউম, বা সেটাই হচ্ছে কি আমার আয়তন। বুঝতে পেরেছি? এবার আয়তন বের করার সূত্র কি? আয়তন বের করতে গেলে যেটা ফর্মুলা ইউজ হবে, সেই ফর্মুলা বোঝার আগে আমাকে দেখতে হবে যে কেন সেই ফর্মুলা ইউজ করব। আমার কতটা জায়গা দখল করা আছে সেটা বের করতে গেলে কি করতে হবে?
প্রথমত নিচে যেটা বাক্সটা আছে, মানে নিচে যে কি বলবো বাক্স বলছি, নিচে যে আয়তক্ষেত্রটা আছে, যেটা নিচে কি আছে, আয়তক্ষেত্র আছে, তো এটা এই আয়তক্ষেত্রটার আগে কি বের করব, ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। এই আয়তক্ষেত্র কি বের করব, ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত কি প্রস্থ, লেন্থ গুণিত ব্রিথ হলো। এবার তার সঙ্গে জাস্ট এই যে হাইটটা আছে সেই হাইটটাকে দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারলাম। তাহলে নিচের যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল আর তার সঙ্গে হাইটের গুণ, ওই যে দেখো এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল অফ কি বেস, বেস মানে যেটা নিচে আয়তক্ষেত্রটা আছে নিচেরটাকে বেস বলি, বুঝতে পেরেছি। এই নিচেরটাকে আমরা কি বলি, বেস বলি। আর গুণিত কি হাইট, মনে থাকবে। তাহলে এক কথায় বলতে গেলে ভলিউম সমান সমান হচ্ছে লেন্থ ব্রিথ ইন্টু হাইট, দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা, মনে থাকবে, দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা। এবার আমি বললাম কি যে ঘনক, যখন আমরা ভলিউম বা আয়তন বের করব সেটাকে আমরা কোন এককে মাপবো, ঘন এককে, কোন এককে, ঘন এককে। আর ঘন মানে কি কিউব, ঘন মানে কি বললাম কিউব। এবার একটা জিনিস আমাদের জল বা তেলের ক্ষেত্রে খুব ইউজ হয়, মানে তরল তরল জিনিস যখন ঢালি তখন ইউজ হয় 1000 ঘন সেমি, যাকে আমরা বলতে পারি কি 1000 ঘন মানে হচ্ছে সেমির মাথায় কিউব। তাহলে 1000 সেমি কিউব যেটা বা 1000 ঘন সেমি যেটা, এটাই সমান সমান আমি বলতে পারি কি 1 লিটার। এটা কিন্তু মনে রাখবা, অঙ্কতে খুব ইউজ হয়। তাহলে 1 লিটার মানে কি, 1 লিটার মানে হচ্ছে 1000 সেমি কিউব, 1 লিটার মানে হচ্ছে 1000 সেমি কিউব। যদি বলি যে এই যে বাক্সটা আছে এর মধ্যে 1 লিটার জল আছে, তাহলে আমি এই 1 লিটার জল থেকে আমরা বুঝতে পারবো কি, 1 লিটার জল থেকে বুঝতে পারবো যে এর যেটা ভলিউম বা এর যেটা আয়তন সেটাই হচ্ছে কি 1000 সেন্টিমিটার কিউব বা 1000 ঘন সেমি, বুঝতে পেরেছি, মনে থাকবে তো। এবার চলো তারপরে নেক্সট, এবার আমরা কি বের করব, সমগ্র তলের ক্ষেত্রফল। কি বের করব আমরা, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তল মানে কি, যে 6টা তল থাকে তার মোট ক্ষেত্রফল। যেমন একটি বাক্সকে উপহারের কাগজ দিয়ে মোড়াতে কতটি কাগজ লাগবে। ধরো আমার কাছে একটা কি আছে, ধরো আমার কাছে একটা আয়ত ঘন আছে, ঠিক আছে। এবার এই আয়ত ঘনটাকে বা কোনো একটা কি বলবো গিফটের বাক্স আছে, সেটাকে আমরা যখন দিব কাউকে, যখন দিব তখন আমরা কি করব, সব সাইডটাকে কাগজ দিয়ে মুড়াবো, সব সাইডকে কি করব কাগজ দিয়ে মুড়াবো। ভিতর তো কিছু যাবে না, শুধু উপর সাইড, তারপরে এই ধারের সাইডগুলো, তারপরে হচ্ছে পিছনের যে সাইডটা আছে পিছনের সাইডটাকেও মুড়াতে হবে, তারপরে এই সাইডটাকে মুড়াতে হবে আর নিচের সাইডটাকে মুড়াতে হবে। মানে এক কথায় যখন আমরা ওটাকে বাঁধাবো, যখন আমরা বাঁধাবো যতটা কাগজ লাগবে, যতটা কাগজ লাগবে সেটাই হচ্ছে কি আমার ক্ষেত্রফল, বুঝতে পারলাম। এবার কতটা কাগজ লাগবে সেটা কিভাবে বুঝবো, আমি উপর সাইড বাঁধাতে গেলে উপরে একটা কি পাচ্ছি, একটা আয়তক্ষেত্র পাচ্ছি, পাচ্ছি তো, আয়ত ক্ষেত্র পাচ্ছি। ঠিক তেমনই ভাবে নিচেও সেম আয়তক্ষেত্র পাচ্ছি। এবার এই ধারে একটা আয়তক্ষেত্র পাচ্ছি আর সেম টু সেম এই ধারেও পাচ্ছি। এবার সামনে একটা আয়তক্ষেত্র পাচ্ছি, আবার পিছনেও একটা আয়তক্ষেত্র পাচ্ছি, তাই না। তাহলে সবটা আয়তক্ষেত্র যদি আমি ক্ষেত্রফল বের করে নিই তাহলে তো আমার হয়ে যাবে, তাই না। তাহলে এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ, এটা হচ্ছে আমার প্রস্থ অর্থাৎ ব্রিথ, আর এই পুরো যেটা উপরে উচ্চতা এটা হচ্ছে কি উচ্চতা অর্থাৎ হাইট, ঠিক আছে। এবার আমি প্রথমে বের করব হচ্ছে নিচেরটা, নিচের যে ক্ষেত্রফল, যে নিচের যে আয়তক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল কত হবে, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ লেন্থ গুণিত ব্রিথ, ঠিক আছে। এবার নিচে যেটা ছিল, নিচে যতটা ক্ষেত্রফল আমি পেলাম ঠিক সেম সাইজ তো উপরেও আছে, তাই না, নিচের উপরে তো সেম, তাহলে বলতে পারবো না যে দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ, এবার যোগ, নিচের উপর হয়ে গেল। এবার সামনেরটা করব, এই যে সামনে যেটা আছে এইটুকুটার ক্ষেত্রফল,
এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য তো হচ্ছে এটাই, কিন্তু প্রস্থ কোনটা? যেটা প্রস্থ সেই প্রস্থটাই তো আসলে এখানে এইচ হয়ে গেছে, উচ্চতা হয়ে গেছে, তাই না? তাহলে এখানে কি লিখতে পারবো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখতে পারবো। তাহলে হলো কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থর জায়গাতে এইচ, হাইট। এবার যেমন আমার সামনে আছে ঠিক তেমনভাবে আমার কিসে আছে? পিছন দিকেও আছে। তাহলে এটা লিখতে পারবো কি, এরও দুইটা, তো 2 গুণ প্লাস। এবার বাকি থাকলো কোনটা সাইড? এই দু সাইডে যেটা আছে, এই দু সাইডে। এবার এর যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? আবার দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার এর দৈর্ঘ্য কোনটা? এর যেটা দৈর্ঘ্য হচ্ছে এই বৃত্তটাই হয়ে গেল এর দৈর্ঘ্য, আর এর প্রস্থ কোনটা হয়ে গেল? এই যে হাইট যেটা আছে সেটা হয়ে গেল কি, এর প্রস্থ। তাহলে কি করতে হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থর জায়গাতে বি গুণিত এইচ, কিন্তু দুটা যেহেতু তাই 2 গুণ। এবার আমি এখান থেকে কি করতে পারবো? 2 কমন নিতে পারবো। তাহলে 2 নিলাম আমি কমন, তাহলে কি পড়ে থাকলো? লেন্থ গুণিত ব্রিথ, লেন্থ গুণিত হাইট প্লাস ব্রিথ গুণিত হাইট। এটা হয়ে গেল কি আমার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এ সমান সমান হচ্ছে 2LB প্লাস BH আর LH, মানে এক কথায় দুটি দৈর্ঘ্য প্রস্থ, দুটি প্রস্থ উচ্চতা আর দুটি দৈর্ঘ্য উচ্চতাকে যোগ করে 2 কমন নিয়ে নিলে এটা আসবে। বুঝতে পেরেছি? আর আমরা কি জানি? যখন আমরা আয়তন বের করব, যখন আমরা কি বের করব? আয়তন, মানে এর মধ্যে যতটা জল আছে সেটা যখন আমি বের করব তখন আমরা কি করব? কিউব করব, ঘন এককে মাপবো। কিন্তু যখন আমরা বের করছি কি আয়তন, তখন দুটা গুণ হচ্ছে, তাই সব কি হবে? স্কয়ার হবে। তাই কিসে মাপবো? আমরা বর্গ এককে মাপবো। বুঝতে পারলাম? এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এবার কর্ণের দৈর্ঘ্য কাকে বলে? ধরো এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা কি আয়তক্ষেত্র, তাই তো? এবার এই আয়তক্ষেত্রের মধ্যে এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত যদি আমি একটা দাগ দিই তাহলে এটাই আমার কি হয়ে যাবে? কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে, তাই না? এটাই হবে কি আমার কর্ণ। ঠিক তেমনই ভাবে যদি এখানেও একটা দাগ দিতাম এটাও কি হতো? কর্ণ। আর যখন এই যে এটা দাগ, এটা দাগ, এখানে কি হবে? 90 ডিগ্রির কোণ তৈরি করবে। তাহলে আমি যদি উপরটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি বলতে পারবো না যে নিচে একটা কি আছে? সমকোণী ত্রিভুজ আছে, তাই না? এটা কি আছে? সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এটা কি হয়? ভূমি অর্থাৎ বেস, এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে কি লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার, আর অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস বা এইচ। আমরা এটা শিখেছিলাম কিন্তু 2D মেনসুরেশন, এটা আমি শিখিয়েছিলাম। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি? যে হাইট এর স্কয়ার সমান সমান পি এর স্কয়ার প্লাস বি এর স্কয়ার, তাই তো? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার এইচ এর মান বের করতে গেলে কি হবে? রুটের মধ্যে পি স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হয়ে গেল কি আমার কর্ণের দৈর্ঘ্য কিসের? যখন একটা আয়ত, কিভাবে? যখন একটা আয়তক্ষেত্র ইউজ করব, আমরা কি করব? আয়তক্ষেত্র। এবার যখন আমি বলছি একটা কি আয়তঘন, যখন আমি কি বলছি? একটা আয়তঘন কথা বলছি। আয়তঘনতে কি থাকে? এরকম করে আরো থাকে। আরো কটা থাকে? 6টা থাকে। আরো 6টা। বুঝতে পারলাম? এবার যদি আমি একটা কাজ করি, ধর এটা মিটিয়ে আমি ভালো করে আঁকছি, তাহলে বুঝতে পারবো। আমি একটা আঁকছি কি আয়ত ঘন আঁকছি। এটাকে যুক্ত করলাম, এটা যুক্ত করলাম, এটা যুক্ত করলাম, আর এটা যুক্ত করলাম। ঠিক আছে? একটা আয়তঘন তৈরি হয়ে গেল।
এবার এর কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কোনটা হবে? এর কর্ণের দৈর্ঘ্য কোথায় পাবো? একেবারে শেষে যে কোণাটা আছে সেই কোণা থেকে শুরু করব, শুরু করে বা এদিককার কোণা থেকে শুরু করব, করে একেবারে সামনের কোণাটাতে আসবো। এটাই তো হবে কর্ণের দৈর্ঘ্য, তাই না? এবার এই কর্ণের দৈর্ঘ্যটা আমি যখন আঁকলাম, তখন তুমি একটা জিনিস লক্ষ্য করলা, এইটুকুটা একটা, আর তারপরে এখান থেকে আর একটা দাগ দাও। এটাই তো কর্ণের দৈর্ঘ্য, তাই না? তাহলে একটা আয়তঘনের ক্ষেত্রে কর্ণ কোনটা হবে? একটা আয়তঘনের ক্ষেত্রে কর্ণ হবে হচ্ছে এই লাইনটা। বুঝতে পেরেছি? এবার এটা যদি আমার হাইট হয়, তাহলে এইটাও কি হবে? হাইট হবে, অর্থাৎ এইচ। ঠিক তো? এবার এটা আমি কি জানি? ব্রিথ। আর এটা জানি হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য আর প্রস্থ। এবার একটু আগে তোমাকে বুঝালাম যে এই যে লাইনটা আছে এটা হচ্ছে কি আমার কর্ণের দৈর্ঘ্য। এটা কার কর্ণের দৈর্ঘ্য? যখন আমি নিচের যে আয়তক্ষেত্রটাকে দেখছি, এই নিচের আয়তক্ষেত্রের এটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। আর এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমি কি পেয়েছিলাম? এই যে রুট ওভার পি রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে কি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছি? আর এটা হচ্ছে এইচ। এবার যদি তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো এটাও একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। এবার সমকোণী ত্রিভুজ তৈরি হলো মানে কি, এখানেও আমি পিথাগোরাসের উপপাদ্য ফেলতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ফেললে কি হবে? এবার যখন আমি কর্ণের দৈর্ঘ্যটা বের করব, আর কর্ণের দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ডায়াগোনাল। তাহলে ডি সমান সমান কি হবে? ডি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার কি আছে? রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটারই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার এই স্কোয়ারের সঙ্গে রুট কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? পি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার যদি আমি ডি এর মান বের করি, তাহলে রুটটা এদিকে রুট চলে আসবে। তাহলে এটা হয়ে গেল কি আমার আমার সূত্র, তাই না? দেখো এটা লেখা আছে। তাহলে ডি অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য সমান কি? এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে আমি আরেকবার বলছি যদি বুঝতে না পেরে থাকো। আমি যখন কর্ণ টানলাম, তাহলে যে কোনো একটা সাইড থেকে একবার ওর অপোজিট সাইডে যে দাগটা আসবে সেটাই হচ্ছে কি আমার কর্ণ। এটাকে আমরা বলতে পারবো যে একটি ঘরে সবচেয়ে লম্বা যে বাঁশ বা রড রাখা যাবে, এই ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যেটা হবে কি, এখান থেকে এক কোণা থেকে অপোজিট কোণা পর্যন্ত, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বাঁশ বা সবচেয়ে বড় রডের একটা দৈর্ঘ্য। ঠিক আছে? আর এই কর্ণটা যখন আমি বের করতে চাইছি, তখন আমি এই এইচ এর সঙ্গে নিচের যেটা যেটা আয়তক্ষেত্রটা আছে সেই আয়তক্ষেত্রের কর্ণকে আমাকে যুক্ত করতে হচ্ছে। তখনই আমি কি পেয়ে যাচ্ছি? একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এবার যখনই সমকোণী ত্রিভুজ পেলাম, তাহলে তখন কি হয়ে গেল? আবার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে পারবো, তাই না? তাহলে সেই সূত্রটাই ফেললাম। কিন্তু এখানে যে ভূমিটা সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, সেই কর্ণের দৈর্ঘ্যটা আমি আগে বের করে নিয়েছিলাম যে রুট ওভার পি স্কোয়ার বি স্কোয়ার। এবার এটা ফেললাম, চলে আসলো। বুঝতে পেরেছি? এবার তারপরে চার দেওয়ালের ক্ষেত্রফল। এখানে কি ছিল? কর্ণের দৈর্ঘ্য। আর তার আগে কি ছিল? সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এই যে ছটা তল ছিল এই ছটা তলেরই ক্ষেত্রফল বের করলাম। এবার বলছে যে না না না, ছটা না, কটা বের করব? চার দেওয়ালের। এবার চার দেওয়ালের মানে কি? চার দেওয়ালের যদি মানে বলতে চাই, তখন কি হবে? এটা হচ্ছে একটা আয়তঘন। এবার যখন আমি চার দেওয়াল বলছি, তখন এই যে একটা দেওয়াল, এই পাশে একটা দেওয়াল, তারপরে পিছন দিকে একটা দেওয়াল, আর একটা এই সাইডে দেওয়াল। তার মানে বাদ দিলাম কোনটা কোনটা? শুধু বাদ দিব হচ্ছে উপরেরটাকে, দেওয়াল মানে উপরেরটা বাদ, ছাদ বাদ, আর মেঝে অর্থাৎ নিচেরটা বাদ, তাই না? এই দুটাকে বাদ দিয়ে কটা পড়ে থাকলো? চারটা পড়ে থাকলো। এই চার দেওয়ালের ক্ষেত্রফল। এবার চার দেওয়ালের ক্ষেত্রফল কিভাবে করব? দেখো,
প্রথমত আমার বের করতে হবে এই সাইডের ক্ষেত্রফল কি হবে, এই সাইডের ক্ষেত্রফল হবে কি এইচ আর নিচে বি, তাহলে বি আর এইচ কিন্তু কটা এদিকেও আছে তাই দুটা, প্লাস এবার পিছনে আর সামনে এটা হচ্ছে কি লেন্থ, এটা হচ্ছে ব্রিথ, সরি ব্রিথ লাগবে না আমার, সামনেটা কি হবে লেন্থ আর এটা হচ্ছে এইচ, তাহলে দুটা লেন্থের সঙ্গে এইচ গুণ করলে আমি পেয়ে যাব, তাই না? এটাই তো। এবার এখানে যদি আমি কমন নিই, এখানে যদি আমি কি করি কমন নিই, কি কমন নেব টু আর এইচ কমন নেব, তাহলে কি পড়ে থাকবে বি প্লাস এল, তাই না? তাহলে এটাই হচ্ছে কি আমার সূত্র, বুঝতে পারলাম? তাহলে ওটাকেই দেখো এভাবে লিখতে পারি, কারণ টু এর সঙ্গে এইচ না লিখে এইচকে আমি পিছনে লিখতে পারি, মানে এক কথায় টু এইচ এল প্লাস বি, এটাও আমি লিখতে পারি, এই দুটাই হচ্ছে সূত্র, বুঝতে পেরেছি? এবার যদি এটা এইভাবে না বের করতে চাই, আরেকভাবে বের করতে পারবো, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি পেয়েছিলাম টু লেন্থ প্লাস ব্রিথ, ব্রিথ প্লাস হাইট আর লেন্থ প্লাস হাইট, এটাই তো। এটা হচ্ছে সমগ্র তলের। এবার এই সমগ্র তল থেকে শুধু দুটা তল বাদ দিতে হবে। কোন দুটা তল, কোন দুটা তল, একটা হচ্ছে উপরের তলটা আর নিচের তলটা, আর উপরের তলটা আর নিচের তলটা সেম, তাহলে উপরের তলটা কি হবে উপরের তলের ক্ষেত্রফল হবে লেন্থ ইন্টু ব্রিথ, লেন্থ ইন্টু ব্রিথ, আর নিচেরটা হবে কি লেন্থ ইন্টু ব্রিথ, তাহলে দুটা, তাহলে দুটা বাদ দিয়ে দেবো, লেন্থ ইন্টু ব্রিথ দুটা বাদ দিয়ে দেবো। এবার যদি লেন্থ আর ব্রিথ বাদ দিই তাহলে কি হবে, এই যে টু লেন্থ ব্রিথ, টু লেন্থ ব্রিথ এই দুটা কেটে যাবে, পড়ে থাকবে কি শুধু পড়ে থাকবে হচ্ছে টু বি এইচ প্লাস এল এইচ, তাই না? আর এখান থেকেই এটা আসবে, তাহলে আমরা এক কথায় মাথায় রাখবো যে কিভাবে উৎপত্তিটা হয়েছে, ঠিক আছে? যদি এই সূত্রটা মনে রাখতে অসুবিধা হয় তাহলে এটা মনে রাখতে পারি, যে কোনো একটা মনে রাখতে পারলেই হলো, আর যদি মনে নাও রাখতে পারো তাহলে বেসিক যেটা বললাম সেই বেসিকভাবেও করতে পারবো, যে মাইনাস করে দেবো পরে, আর না হলে ডাইরেক্ট বের করে নেবো, বুঝতে পেরেছি? এবার চলো, এবার একটা হয় কি মানে চাকরির পরীক্ষায় খুব আসে ঢাকনাবিহীন বাক্স, কি হবে ঢাকনাবিহীন বাক্স, যদি কোনো বাক্সে ঢাকনা না থাকে যেমন ছাদ ছাড়া ঘর, তখন তার ক্ষেত্রফল কি হবে? আমি একটু আগে কি করলাম, এখানে যেটা করলাম সেখানে হচ্ছে উপরেরটা আর নিচেরটা বাদ, কিন্তু ঢাকনাবিহীন মানে কি শুধু উপরেরটা বাদ, নিচে কিন্তু থাকবে, শুধু উপরেরটা বাদ, তাহলে এখানে কি করব, যদি সমতলের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এখানে সূত্র ফেলবো টু লেন্থ ব্রিথ প্লাস ব্রিথ হাইট আর লেন্থ হাইট, এবার শুধু বাদ দেবো কোনটা শুধু উপরেরটা, একটা বাদ দেবো, দুটা না একটাই বাদ দেবো, তাহলে একটাই মানে কি লেন্থ ব্রিথ বাদ দিয়ে দেবো। এবার যখন আমি মাইনাস করব তখন মাইনাস করার পরে কি পাবো টু এইচ এল প্লাস বি আর এল বি, ঠিক আছে? কিন্তু এটা মনে রাখা হয়তো সহজ হবে না, তাই আমরা এটাই মাথায় রাখবো যে একটা করে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? শুধু একটা বাদ দিয়ে দেবো, এটাই মুখস্থ করব, বুঝতে পারলাম? বা মুখস্থ করার দরকার নাই, কেন মুখস্থ করব, আমি তো বললাম যে কি হলো আমার সমতলের ক্ষেত্রফল জানি, একটা বাদ মানে একটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে মাইনাস করে দেবো। এবার তারপরে এখন আমরা জানছিলাম কি আয়ত ঘন, এবার জানবো হচ্ছে ঘন। এবার আয়ত ঘন আর ঘনকের মধ্যে পার্থক্যটা কি, আয়ত ঘন আর ঘনকের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে দেখো কি বলছে ঘনক হলো এমন একটি আয়ত ঘন, তার মানে ঘনক হচ্ছে এক ধরনের কি আয়ত ঘন, সেই জন্য আমি আয়ত ঘনটা আগে বললাম। তাহলে যখন তুমি আয়ত ঘন পারবা তখন আয়ত ঘনই আসলে এক ধরনের ঘনক, মানে একটা ঘনক এক ধরনের আয়ত ঘনক, কিন্তু যার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কি হবে একই হবে, বুঝতে পারলাম? আমরা ঘনকে কি পেয়েছিলাম যে দৈর্ঘ্য আলাদা ছিল, প্রস্থ আলাদা মাপের ছিল আর উচ্চতাও আলাদা মাপের ছিল, কিন্তু যখন আমরা ঘনকের কথা বলছি তখন কিন্তু সবই সেম হবে, ঠিক আছে? অর্থাৎ যার প্রতিটি তলই কি হবে একটি বর্গক্ষেত্র,
মানে যখন আমরা একটা আয়তঘন বানাচ্ছিলাম তখন আমি কি করছিলাম, একটা আয়তক্ষেত্র নিচ্ছিলাম আর সেটাকে যুক্ত করছিলাম ছটা আলাদা আলাদা ছ আহ, ছটা আলাদা আলাদা আয়তক্ষেত্রকে যুক্ত করে একটা আয়তঘন তৈরি হচ্ছিল। কিন্তু এখানে আমরা ছটা আলাদা আলাদা আয়তক্ষেত্র যুক্ত করব না, এবার কি করব, ছটা বর্গক্ষেত্র যুক্ত করব। বুঝতে পেরেছি? আর বর্গক্ষেত্রের আমরা কি জানি সূত্র, মানে বর্গক্ষেত্র সম্বন্ধে আমরা কি জানি স্পেশালিটি, যে বর্গক্ষেত্র কি হয়, প্রত্যেকটা বাহুই কি হয়, সমান হয়। প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়, তাই না? তাহলে এই যে সামনে যে একটা বর্গক্ষেত্র আছে, এর একটা বাহু এ হবে, তাহলে অপর একটা বাহু এ হবে, উপরের বাহুটাও এ হবে, এটাও এ হবে, তাই না? ঠিক তেমনি ভাবে এই সেম পিছনেও থাকবে, আর এই সেম এখানেও থাকবে, সেম এদিকেও থাকবে, সেম নিচেও থাকবে, আর সেম উপরেও থাকবে। বুঝতে পেরেছি? মানে এখানে দেখতে গেলে যতগুলো আমরা বাহু পাবো, দৈর্ঘ্যটাও এ, প্রস্থটাও এ, উচ্চতাটাও হবে এ। বুঝতে পেরেছি? এবার এক কথায় সহজভাবে বলতে গেলে, যে বাক্সের সব দিক কি হবে, সমান হবে, সেটাই হবে কি, বর্গক্ষেত্র। সেটাই হবে কি, সরি, সেটাই হবে কি, ঘনক। বুঝতে পেরেছি? সেটাই হবে কি, এক ধরনের কিউব বা ঘনক। যেমন আমি যদি তোমাকে বলি বাস্তব জীবনে এরকম এক্সাম্পল কি কি আছে, তাহলে একটা হবে লুডো ছক্কা, একটা হবে কি রুবিক্স কিউব, যেগুলো মিলামিলি করি যে রঙের, আর একটা চিনির কিউব। এগুলো হচ্ছে কি আমার ঘনকের উদাহরণ। বুঝতে পেরেছি? এবার চলো দেখা যাক এর প্রধান বৈশিষ্ট্য কি। ঘনকের প্রতিটি বাহুকে যদি আমরা এ ধরি, তাহলে প্রত্যেকটা বাহুকে আমরা কি ধরবো, এ ধরবো। যেমন দৈর্ঘ্য এল ধরছিলাম, ধরবো না, আমি কি ধরবো, এ ধরবো। প্রস্থ যেহেতু সমান তাই এটাকেও কি ধরবো, এ ধরবো। উচ্চতাও যেহেতু সমান তাই এটাকেও কি ধরবো, এ ধরবো। বুঝতে পেরেছি? তখন ঘনকের আয়ত ঘনকের ক্ষেত্রে তল কটা ছিল, তল ছিল ছটা, এখনো তল কটা আছে, ছটাই আছে। কিন্তু প্রত্যেকটাই তল হচ্ছে এখন সমান। বুঝতে পেরেছি? প্রত্যেকটা তল এখন কি সমান। এবার ধার কটা ছিল, ধার, ধার ছিল 12টা, এখনো 12টাই আছে, কিন্তু সবগুলোই ধারের সাইজ কি সমান। শীর্ষবিন্দু কটা ছিল, 8টা ছিল, এখনো 8টাই আছে। বুঝতে পেরেছি? মানে সেম, একই জিনিস, শুধু চেঞ্জ কোথায় হচ্ছে, যে ওটা হচ্ছে তোমার কি বলে, সব আলাদা আলাদা, কিন্তু এখানে সবই হচ্ছে কি একই। বুঝতে পেরেছি? তাহলে এই যে এটাকে বলতে পারি, ফালতু আমি এত কষ্ট করে আঁকছিলাম, আগে থেকে ছিল। এবার এবার যদি বলি হচ্ছে কি আয়তন বের করব, কিসের আয়তন বের করব, আয়তন বের করব হচ্ছে ঘনকের। যখন আমরা আয়ত ঘন বের করেছিলাম, যখন কি বের করেছিলাম, আয়ত ঘন, তখন কি করেছিলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটাই তো করেছিলাম, যে নিচের ক্ষেত্রফল বেসের ক্ষেত্রফল, নিচে যে আয়তক্ষেত্র ছিল তার ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করেছিলাম। কিন্তু এখানে বলছে সবই সেম, তাহলে সবই কি বসিয়ে দেবো, এ বসিয়ে দেবো গুণিত এ বসিয়ে দেবো গুণিত এ বসিয়ে দেবো। তাহলে এক কথায় কি হয়ে যাবে, এ এর মাথায় কিউব হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে একটি ঘনক, একটি ঘনক বা কিউবের কি হবে সূত্র, ঘনক, সরি, একটি ঘনকের আয়তনের সূত্র কি হবে, তাহলে আয়তনের সূত্র হবে এ কিউব। আর আয়তন মানে হচ্ছে ভলিউম, মানে ভি, ভি সমান সমান এ কিউব। মনে থাকবে? আর যেহেতু বললাম যে যখন আয়তন মাপি তখন আমরা ঘনতে মাপি, অর্থাৎ সিএম কিউব বা মিটার কিউবে মাপবো। বুঝতে পেরেছি? ঠিক তেমনি ভাবে যখন আমরা মাপবো হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তল কটা ছিল, সমগ্র তল ছিল হচ্ছে 6টা। আর যখন আমরা মেপেছিলাম হচ্ছে যখন আমরা মেপেছিলাম হচ্ছে আয়ত ঘন, এরকম দেখতে ছিল আয়ত ঘন। এবার এর মধ্যে কি ছিল, সবটাই আলাদা আলাদা ছিল, তাই আমাকে এক্সট্রা এক্সট্রা করে বের করতে হয়েছিল। আর যেহেতু দুটা করে সেম ছিল তাই 2 দিয়ে গুণ করতে হয়েছিল। কিন্তু এখন কি হবে, এখন তেমন হবে না, কারণ এখন হবে কি প্রত্যেকটা সাইডে কি হবে, আমার সমান হবে। এবার যেহেতু প্রত্যেকটা সাইডই সমান, তাই না, যেহেতু প্রত্যেকটা সাইড কি
ছবিটা গন্ডগোল হয়ে গেল, দাঁড়াও। যেহেতু এখানে প্রত্যেকটা সাইড সমান, তাহলে আমি যে কোনো একটা বের করে দেবো আর 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে প্রথম শুধু নিচেরটা যদি বের করি, শুধু নিচের যে বর্গক্ষেত্রটা আছে, নিচের যে বর্গক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল কি হবে? এ আর এ, তাহলে এ গুণিত এ, এ স্কোয়ার, তাই না? এবার কটা তল? 6টা তল, তাহলে সেটাকেই শুধু গুণ করে দেবো 6 দিয়ে, তাহলে 6a স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে ফর্মুলা হচ্ছে a সমান সমান 6a স্কোয়ার। এবার যদি বলে যে না, শুধু পার্শ্বতল অর্থাৎ 4 দেওয়ালের ক্ষেত্রফল, ওখানে কি ছিল? 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হয়েছিল, অনেক ফ্যাকরা হয়েছিল, কিন্তু এখানে আমি এক সাইডে বের করব a স্কোয়ার, কিন্তু যেহেতু 4 দেওয়াল তাই 4 দিয়ে গুণ। বুঝতে পারলাম? তাহলে শুধু 4 দেওয়ালের ক্ষেত্রফল বা পার্শ্ব তলের ক্ষেত্রফল বের করতে গেলে 4a স্কোয়ার হয়ে গেল আমার সূত্র। মনে থাকবে? মানে যেভাবে উৎপত্তি হয়েছে সেটা জানলে কিন্তু মুখস্থ করতে আর হবে না, অটোমেটিক মনে থাকবে। বুঝতে পারলাম? এবার যদি আমরা বের করি কি কর্ণের দৈর্ঘ্য বা ডায়াগোনাল। কর্ণের দৈর্ঘ্যটা আমরা সূত্র যখন আয়ত ঘন পড়ছিলাম অর্থাৎ কিউবয়েড যখন পড়ছিলাম তখন কি পড়েছিলাম? যে রুটের মধ্যে এল স্কোয়ার, বি স্কোয়ার আর এইচ স্কোয়ার। কিন্তু আমরা জানি যে ঘনকের ক্ষেত্রে সবই সমান। ঘনকের ক্ষেত্রে এল এর জায়গাতেও কি লিখতে পারি? এ লিখতে পারি, তাহলে এ স্কোয়ার। বি এর জায়গাতেও এ লিখতে পারি, তাহলে বি এ স্কোয়ার। আর এইচ এর জায়গাতেও কি লিখতে পারি? এ লিখতে পারি, তাহলে এ স্কোয়ার। এবার সবটি যখন একই আছে তাহলে রুটের মধ্যে কি আসলো? 3a স্কোয়ার। এবার √3 তো বেরাবে না, কিন্তু এ স্কোয়ারের সঙ্গে রুট কেটে যাবে, তাহলে √3a। এটা হয়ে গেল কি আমার সূত্র, এটা হয়ে গেল আমার করে ডায়াগোনালের সূত্র কি? √3a বা a√3। বুঝতে পেরেছি? এবার তারপরে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙটা কি? একটি আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র। তাহলে প্রথমত কি নিতে হবে? একটা আয়তক্ষেত্র নিতে হবে। তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র নেওয়া যাক। নিলাম একটা আয়তক্ষেত্র। যে কোনো এক বাহুকে অক্ষ ধরে, তাহলে যে কোনো একটা বাহুকে আমি অক্ষ ধরলাম, তাহলে ধরলাম কোনটা বাহুকে ধরবো অক্ষ? এই যে এই বাহুটা আছে সেটাকে আমি অক্ষ ধরলাম, ধরে নিলাম। আয়তক্ষেত্রটিকে ঘোরালে যে লম্ববৃত্ত কি ঘন বস্তু তৈরি হবে তাকে লম্ববৃত্তাকার চোঙ বলে। তাহলে এক কথায় এটা ধরলাম একটা কাগজ আছে, কেমন কাগজ? আয়তক্ষেত্রাকার কাগজ। এবার এর এক সাইডটাকে ধরলাম, মানে এই সাইডটাকে ধরলাম, ধরে এটাকে ভাঁজ করব। কি করব? ভাঁজ করব। এবার ভাঁজ করলে কেমন তৈরি হবে? ভাঁজ করলে যদি এটাকে আমি ভাঁজ করি, তাহলে ভাঁজ করার পরে তৈরি হবে না এরকম? হবে কি হবে না? মানে এক কথায় বলতে চাইছি, এই সাইডটাকে ধরলাম, এবার ভাঁজ করছি, এরকম করে ভাঁজ করতে থাকবো। তাহলে ভাঁজ করে যখন গোল হয়ে যাবে তখন আমার তৈরি হবে কি এরকম দেখতে, তাই না? আর এটাই হচ্ছে আমার কি, তাহলে এটাই হচ্ছে আমার একটা সিলিন্ডার বা চোঙ। এটাকে কি বলবো? সিলিন্ডার বা চোঙ। এবার উদাহরণ দেখো, একটির উপর একটি 1 টাকার কয়েন সাজালে যা তৈরি হয়। ধরো 1 টাকার কয়েন আছে, ওর উপর আবার 1 টাকার কয়েন তো সাজালা, এরকম করে সাজাতে 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 যেটা তৈরি হবে সেটাই হচ্ছে কি এরকম দেখতে হবে, তাই না? যেমন বাস্তব জীবনে এক্সাম্পল কি হতে পারে? পানির ট্যাঙ্ক, ওয়াটার পাইপ যেগুলো হয়, তারপরে ট্যাঙ্ক যেগুলো হয়, তারপরে গ্যাসের যেটা সিলিন্ডার হয়, তারপর রোলার যেগুলো হয়, ওই যে রোড রোলার হয় না, রোড রোলার ওগুলো, তা ড্রাম, যে ড্রাম আমরা বাজাই। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমি যে একটা চোঙ তৈরি করলাম কি না, এই চোঙটা আমি তৈরি করলাম কিভাবে? এই চোঙটা আমি তৈরি করলাম হচ্ছে একটা আয়তক্ষেত্রকে রোল করলাম, রোল করার পরেই কিন্তু এটা তৈরি হলো। যেমন আমরা এগ রোল খাই, মেলাতে গিয়ে এগ রোল খাই, তো এটা কি করি? ভাঁজ করে তৈরি করি কি না, ঠিক তেমন ভাবে। এই যে ভালো করে ছবি দেওয়া আছে,
প্রধান অংশ কি কি? চোঙের জ্যামিতিক মাপে দুটি জিনিস থাকে। দুটি জিনিস কি কি? একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে উচ্চতা বা হাইট। ব্যাসার্ধকে বলি আর, আর হাইটকে বলি এইচ। এবার ব্যাসার্ধ বলতে কি বুঝলাম? ব্যাসার্ধ দেখো, যখন আমি একটা কাগজকে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে উপর সাইডে দেখো একটা কি তৈরি হলো? বৃত্ত তৈরি হলো। আর নিচেও দেখো একটা কি তৈরি হলো? বৃত্ত তৈরি হলো, তাই না? এই যে বৃত্তটা তৈরি হলো, কোনো এখানে যদি আমি ঢাকনা দিয়ে মানে ঢেকে দিই আর কেটে দিই, তাহলে এটাও তো একটা বৃত্ত। এবার এই বৃত্তের সবসময় আমরা কি জানি? বৃত্তের মধ্যে কি থাকে? ব্যাসার্ধ থাকে। আর ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে কি আমার এই যে, এটা কি বলবো, এই যে চোঙটা যেটা আছে এই চোঙের ব্যাসার্ধ। বুঝতে পারলাম? তাহলে ভূমির বৃত্তাকার অংশের ব্যাসার্ধ, এই যে ভূমির যে বৃত্তাকার অংশটা আছে এর ব্যাসার্ধকে আমি বলবো হচ্ছে চোঙের ব্যাসার্ধ। আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এই যে মাটি থেকে শুরু করে যতটা উঁচুতে আছে সেটাই হচ্ছে কি আমার উচ্চতা। বা এখান থেকে এটা উচ্চতা সেম হবে, এটাও সেম হবে, মানে যখন যেখান থেকে দেখবো উচ্চতা কি হবে আমার সেম হবে। এবার দুই প্রান্তের বৃত্তাকার তলের মধ্যবর্তী লম্ব অংশ। ঠিক আছে? এবার যদি আমি বলি, তুমি যদি বাস্তবে এটা দেখতে চাও, একটা বাস্তব জীবনের সঙ্গে লিঙ্ক করতে পারবা। আমি একটা চোঙ তৈরি করলাম কিভাবে? একটা কাগজ ছিল, এই কাগজটাকে আমি ভাঁজ করলাম, ভাঁজ করার পরেই কিন্তু এই চোঙটা তৈরি হলো, তাই না? এবার চোঙের যেটা উচ্চতাটা আছে সেটা সব দিকে এইচই হচ্ছে। এবার ভাঁজ করেছিলাম কোন বাহুটাকে ধরে? এই সাইডটাকে ধরে ভাঁজ করেছিলাম, তাই না? তাহলে এইটাই তো আসলে আমার এইচ, ঠিক কি না? এটাই হচ্ছে কি আমার আসলে এইচ। এবার নিচে যে বৃত্তটা তৈরি হলো, নিচে যে বৃত্তটা তৈরি হলো, এটা কোন অংশটা? এই যে এই অংশটা, এই অংশটা ভাঁজ করার পরেই তো এই বৃত্তটা তৈরি হচ্ছে, তাই না? তাহলে এর যেটা প্রস্থ আছে, এর যেটা কি আছে প্রস্থ, বা যেটাকে কি বলি বি বলি, এই প্রস্থটাই আসলে কি একটা বৃত্তের কি পরিধি। আর বৃত্তের পরিধি সূত্র কি জানি? 2πr, ঠিক কি না? বুঝতে পেরেছি তো? এবার চলো, এটা কেন বললাম এখন বুঝতে পারবা কেন বললাম এগুলো। ভূমির ক্ষেত্রফল দেখো, যদি বলি ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফলে আমরা আসলে কি পাচ্ছি এখানে? এটা একটা লম্ব বৃত্তাকার কি চোঙ। এবার চোঙের উপর সাইডে যে চোঙের উপর সাইডে কি আছে? একটা বৃত্ত আছে। আর নিচের সাইডে যে বৃত্তটা আছে, এই বৃত্তটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি ডাইরেক্ট বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ফেলতে পারবো কি পারবো না? আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি কি বলেছিলাম? এটাও কিন্তু খুব ভালো করে বুঝিয়েছিলাম, যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে কিন্তু আমি ভালো করে বুঝিয়েছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই আর স্কয়ার, তাই না? তাহলে নিচেরটাও কি হবে? ঠিক তেমনই ভাবে পাই আর স্কয়ার। বুঝতে পেরেছি? তাহলে ভূমির ক্ষেত্রফল মানে ভূমি হচ্ছে একটা বৃত্ত, ভূমির ক্ষেত্রফল যেটা হবে সেটা হবে আসলে একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে চোঙের ভূমি বা তল একটি যেহেতু বৃত্ত, তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ারটাই হচ্ছে আমার একটা চোঙের ভূমির ক্ষেত্রফল। কিন্তু যদি বলি যে ভূমি প্লাস উপরের ভূমিটাও যুক্ত করি, তাহলে কি হবে? আরেকটা, তাহলে টোটালে দুটা পাই আর স্কয়ার হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছি? তারপরে এবার বলেছে বক্রতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কোনটা আর ল্যাটারাল সারফেস এরিয়া কোনটা, সেটা যদি বুঝতে হয় তাহলে আমাকে ভালো করে তোমাকে এক্সাম্পলটা দিতে হবে, যেটা আমি একটু আগে কনসেপ্টটা বললাম সেটার সঙ্গে লিঙ্ক করে। ধরো এটা হচ্ছে একটা চোঙ, ঠিক আছে? এবার এর সমতল কোনটা? সমতল হচ্ছে এই যে উপরের সাইডটা, এর সমতল হচ্ছে উপরে যে বৃত্তটা আছে এটা একটা সমতল, আর নিচে যেটা বৃত্তটা আছে সেটা হচ্ছে একটা সমতল, তাই না? এত সমান যেহেতু তাই সমতল।
কিন্তু বক্রতল কোনটা? বক্রতল হচ্ছে এই যে পুরোটা যে রাউন্ডটা হচ্ছে চার সাইডে, মানে এই পাশের সাইডগুলো, তাই না? এটাই হচ্ছে কি আমার বক্রতল। বুঝতে পারলাম? এই বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, আর বক্রতলকে আমরা শর্টকাটে কি বলি? কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ সিএসএ। কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ কি? সিএসএ, মাথায় রাখতে হবে। কি বলি শর্টকাটে? সিএসএ বলি। এবার এটি হলো চোঙের চারপাশের গোল অংশটির, মানে এই যে চারপাশে যে গোল অংশটা আছে সেই গোল অংশটির, যেমন উপরে ঢাকনা আর নিচের তলটাকে বাদ দেওয়ার পরে ওটারই হচ্ছে ক্ষেত্রফল। এবার লজিক, যদি একটি চোঙকে লম্বালম্বি কেটে সোজা করা হয় তবে এটি আয়তক্ষেত্র পাওয়া যায়, যার দৈর্ঘ্য হয় বৃত্তের পরিধি আর প্রস্থ হয় উচ্চতা। এই জিনিসটাই আমি একটু আগে বললাম। এই যে আমি একটা কাগজকে ভাঁজ করেই তো একটা চোঙ তৈরি করেছি, তাহলে চোঙটাকে ধরো আমি এক জায়গা থেকে কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিলাম, কেটে সোজা করে দিলাম, তাহলে কি পাবো? একটা বর্গক্ষেত্র পাবো, বর্গক্ষেত্র বলছি সরি, একটা আয়তক্ষেত্র পাবো, ঠিক আছে? এবার ধরো আমি এই আয়তক্ষেত্রটাকে পেলাম, তাহলে এর যে উচ্চতাটা সেটাই হচ্ছে আমার এটা, এর যেটা প্রস্থ সেটাই হচ্ছে এর উচ্চতা। সরি, প্রস্থ কেন বলছি, এটা প্রস্থ না, এর যেটা উচ্চতাটা আছে, এর যেটা উচ্চতা আছে সেটাই হচ্ছে আমার এখানে কি প্রস্থ, অর্থাৎ এইচ। আর এর যেটা দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাই আসলে কোনটা, যেটা ভাঁজ হয়েছিল, এই নিচেটাই তো ভাঁজ হয়েছিল কিনা? তাহলে এই যে বৃত্তের যে পরিধিটা, এই পরিধিটাই হচ্ছে আসলে আমার কি, এই বৃত্তের পরিধিটাই হচ্ছে আসলে আমার দৈর্ঘ্য। আর পরিধির সূত্র কি জানি? বৃত্তের পরিধির সূত্র জানি হচ্ছে 2πr। বুঝতে পেরেছি? তাহলে যদি আমি বলি যে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা যদি চাই আমি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল তো আমি বের করতে পারবো না। আমি কি বের করতে পারবো? এই যে আয়তক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এর ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে গুণ করতে হবে। এবার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে গুণ করতে গেলে কি হবে? দৈর্ঘ্য কত? 2πr গুণিত প্রস্থ হচ্ছে কত? h। তাহলে এক কথায় বলতে পারি 2πr h হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। বুঝতে পেরেছি কনসেপ্টটা? ওটাই এখানে বললো। তাহলে যখন আমি এই যে বক্রতলটা যেটা আছে, পুরো বক্রতলটা যেটা আছে, এই যে বক্রতল যেটা আছে, এই বক্রতলটা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? এই যে বৃত্তের যে পরিধিটা আছে, বৃত্তের পরিধি 2πr, এর সঙ্গে যে এই উচ্চতাটা আছে সেটাকে গুণ করতে হবে, তাই না? এই যে পেরিমিটার বা পরিধি, কিসের পরিধি? অফ বেস। পরিধি হচ্ছে 2πr আর হাইট হচ্ছে h, গুণ করলে 2πrh। মনে থাকবে? আমি কিন্তু খুব ভালো করে ওর পুরো কনসেপ্টটাই বললাম। এবার যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া টিএসএ, টোটাল সারফেস এরিয়া হচ্ছে সিএসএ। এবার টোটাল সারফেস এরিয়া বের করতে গেলে কি করতে হবে? আমাকে প্রথমত যে বক্রতলটা পেলাম সেই বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক তো? যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে প্রথমত এই বক্রতলের যে ক্ষেত্রফল সেটা লাগবে, তাই না? এই বক্রতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম? সিএসএ আমরা কি পেলাম? 2πrh এখনই পেলাম। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমি বসিয়ে দিলাম কি 2πrh, ঠিক আছে? এবার আর কি থাকলো বাকি? সমগ্র মানে সবটাই। তাহলে বক্রতল হয়ে গেল। এবার কি, নিচে যে ভূমিটা আছে অর্থাৎ নিচে যে বৃত্তটা আছে সেই বৃত্ত আর উপরে যে বৃত্ত আছে এর ক্ষেত্রফল লাগবে। এই দুটার ক্ষেত্রফল যুক্ত করতে হবে, যেমন উপরে ঢাকনা আর নিচের তলা। তাহলে আসলে দুটা কি, দুটা সার্কেল অর্থাৎ দুটা বৃত্ত। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? πr², এটাও হচ্ছে πr²। তাহলে দুটা মিলিয়ে কটা হবে? দুটা πr² হবে, তাই না? তাহলে বক্রতলের যেটা ক্ষেত্রফল পেলাম সেটা হচ্ছে
2πr/h। আর যে দুটা বৃত্ত পেলাম উপর নিচে, সেই দুটার ক্ষেত্রফল হচ্ছে 2πr²। এবার এই দুটাকে যখনই আমি যোগ করে দেবো, তখনই আমি কি পেয়ে যাবো, সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এর মধ্যে থেকে দেখো কি কি কমন যাচ্ছে, 2πr যাচ্ছে কি কমন, 2πr কমন চলে গেল, আর ব্র্যাকেটের মধ্যে শুধু পড়ে থাকলো হচ্ছে r+h। তাহলে এটা হয়ে গেল কি আমার ফর্মুলা। বুঝতে পারলাম? এবার যদি বের করব কি, আমি আয়তন বের করব। এবার আয়তনের ক্ষেত্রে কি হবে, আয়তনের ক্ষেত্রে চোঙটিতে কতটা জল বা কতটা বাতাস ধরে, মানে আমি কি বলেছিলাম যে একটা চোঙ আছে, এই চোঙের মধ্যে আমি কতটা জল ভরতে পারবো। যেমন বর্গ ঘনকের ক্ষেত্রে, আয়ত ঘনকের ক্ষেত্রে কি বলেছিলাম, এর মধ্যে এতটা জল ভরতে পারবো। তাহলে এখানেও কি যতটা জল আমরা ভরতে পারবো, বা গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস থাকতে পারবে, সেটাই হচ্ছে কি এর আয়তন। বুঝতে পেরেছি? সেটা হচ্ছে কি আমার ভলিউম। এবার যখন আমি ভলিউম বের করেছিলাম এর আগের ক্ষেত্রে, তখন কি হয়েছিল, এরিয়া অফ বেস বা ভূমির ক্ষেত্রফল, বা কি ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের সঙ্গে আমি গুণ করেছিলাম হাইটকে, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে গুণ করেছিলাম কি উচ্চতাকে। তো সেম করব। এবার ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি πr²। তাহলে লিখে দেবো πr², আর একে গুণ করব h দিয়ে, তাহলে কি হয়ে যাবে πr²h। এটা হয়ে গেল তাহলে আমার আয়তনের সূত্র, πr², অর্থাৎ v = πr²h। বুঝতে পেরেছি? তাহলে এখানে দুটা জিনিস আমি জানলাম। কি জানলাম? একটা হচ্ছে যদি আমি ক্ষেত্রফল বের করি, কিসের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, তখন আমাকে কি করতে হবে, বৃত্তের পরিধি বের করতে হবে। পরিধি মানে কি, এই যে গোলটা, যেটা হচ্ছে 2πr, ঠিক আছে, আর একে গুণ করতে হবে h দিয়ে, তাহলে 2πr/h। কিন্তু যদি বের করি আমি এর মধ্যে কতটা ভলিউম বা কতটা আয়তন, তখন আমাকে কি করতে হবে, এই বৃত্তের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। বৃত্তের কি ক্ষেত্রফল, মানে এই পুরোটা। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr²h, আর এর সঙ্গে গুণ করতে হবে, সরি πr², এর সঙ্গে গুণ করতে হবে h। তাহলে কি হয়ে যাবে πr²h। মনে থাকবে, দুটো আলাদা আলাদা জিনিস। এবার হচ্ছে চোঙ শিখলাম, এবার হচ্ছে ফাঁপা চোঙ। এবার কি ফাঁপা চোঙ বা হলো সিলিন্ডার, এটাতে তেমন কিছু মানে আকাশ পাতাল কিছুই নাই, সহজ জিনিস। ফাঁপা মানে বুঝতে পারলাম, ধরো একটা চোঙ আছে, এই যে চোঙ, ঠিক আছে, সেই চোঙটার ভিতরে যদি আমি কি করি, কেটে দিই, ভিতরেও ধরে নাও চোঙের আকৃতিতে একটা কেটে দিলাম, কেটে বের করে নিলাম, তাহলে ভিতর সাইডটা কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল না? তাহলে সেটাকে বলবো আমি ফাঁপা কি ফাঁপা চোঙ। বুঝতে পেরেছি? বা হলো সিলিন্ডার। যেমন আমাদের বাড়িতে যে রান্না হয় যে গ্যাস সিলিন্ডারে, সেই গ্যাসের ভিতর সাইডটা কি থাকে, ফাঁকা থাকে, সেই ফাঁকার মধ্যে আমরা গ্যাসটা ভরি, তাহলে সেইটাই হচ্ছে একটা হলো সিলিন্ডারের উদাহরণ। এবার হলো সিলিন্ডার তৈরি কিভাবে হয়, যদি তুমি একটা সিলিন্ডারের কথা বলো, এই যে বৃত্ত, একটা বৃত্ত, আর এটাকে যুক্ত করলাম, এটা হচ্ছে একটা সিলিন্ডার বা এটা একটা কি চোঙ। কিন্তু এর ভিতর থেকে আমি যে কাটলাম, দেখো ভিতরেও কিন্তু একটা এক্সট্রা করে, ভিতরেও যদি তুমি ভালো করে দেখো, তাহলে ভিতরেও দেখো একটা কি তৈরি হয়ে গেছে, ভিতরেও একটা কি তৈরি হয়েছে, ভিতরেও একটা চোঙ তৈরি হয়েছে। হয়েছে কি হয়নি? তাহলে আমি এখানে কি বলতে পারি, এই যে উপরের শুধু উপর সাইডটা আর যে নিচের বৃত্তটা আছে সেটা দেখো, একটা মানে বড় দেখে গোল, আর সেই গোলের ভিতরে একটা ছোট দেখে গোল, দুটা, ঠিক তো? এবার ধরলাম বড় যেটা বৃত্তটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, আর যেটা ছোট বৃত্ত আছে এর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। তাহলে বহি ব্যাসার্ধ মানে বড় যেটা ব্যাসার্ধ আউটার, সেটাকে বড় হাতের আর, আর অন্ত ব্যাসার্ধ যেটা সেটাকে ধরলাম হচ্ছে আমি ছোট হাতের আর, ঠিক আছে? তাহলে পুরুত্ব মানে পুরু, কতটা পুরু, পুরু মানে কি, এই যে এটা থিকনেস যেটা এই সাইডেরটা, মানে এইটুকুটা শুধু, এইটুকুটা শুধু কি হবে তাহলে,
এই বড় হাতের আর থেকে ছোট হাতের আরটা যদি আমি বাদ দিয়ে দিই, এইটুকুটা বাদ দিয়ে দিই, তবে তো আমি পেয়ে যাবো না এইটুকুটা। বুঝতে পেরেছি? এই যে বড় হাতের যে আর আছে পুরোটা, সেটা থেকে যে এইটুকুটা ছোট হাতের যে আরটা আছে, এটাকে বাদ দিলে কি পড়ে থাকবে? এইটুকুটা পড়ে থাকবে। এটাই হচ্ছে কি আমার কতটা পুরু সেটাই। তাহলে কি হবে? বড় হাতের আর থেকে ছোট হাতের আর মাইনাস করলে আমি কি পেয়ে যাব? থিকনেস পেয়ে যাব। বুঝতে পেরেছি? এবার তারপরে এবার বলেছে যে আয়তন, যদি আমি বের করতে চাই কিসের আয়তন, কিসের আয়তন? ধরো একটা কি বললাম, হলো সিলিন্ডার বা ফাঁপা চোঙ আছে, তার যদি আমি আয়তন বের করতে চাই তখন কি করতে হবে? তখন কি করতে হবে আমাকে? প্রথমত যে দুটো আয়তন পাচ্ছি, ধরো এটা হচ্ছে একটা কি চোঙ, প্রথমে এই বড় বাইরে থেকে যে পুরো চোঙটা আছে সেটার আয়তন বের করব। তাহলে পুরোটার আয়তন আমি বের করে দিতে পারবো, ঠিক কি না? এবার এর ভিতরে দেখো আরেকটা ছোট্ট দেখে ফাঁপা, যেহেতু তাহলে এর ভিতরে আরেকটা তৈরি হচ্ছে, ঠিক কি না? ভিতরে যে চোঙটা তৈরি হচ্ছে সেই চোঙটার এবার আয়তন বের করব। এবার সেই চোঙটার আয়তন আর বড় চোঙটার আয়তন, বড়টা থেকে যদি ছোটটাকে বাদ দিয়ে দিই, আসলে আমি বড়টা বানালাম, বানিয়ে ভিতর কাটটা বানিয়ে সেটাকে কেটে বের করে দিলাম। তাহলে কেটে বের করে দিলে কি পড়ে থাকবে? শুধু এইটুকুটা বাইরের সাইডটা পড়ে থাকবে, ঠিক কি না? তাহলে ওটাই হচ্ছে আমার কনসেপ্ট আয়তন বের করার, যে বাইরের ভলিউম আর ভিতরের ভলিউম, বাইরের আয়তন আর ভিতরের আয়তনকে মাইনাস করলেই আমি ফাইনালটা পেয়ে যাব। এবার যদি বড়টার কথা বলি, বড়টা যেটা বাইরের যেটা চোঙটা আছে তার ক্ষেত্রফল কি হবে? পাই, আর যেহেতু বড় হাতের আর ওটা, তাই পাই বড় হাতের আর আর এইচ, ঠিক আছে? পাই বড় হাতের আর স্কোয়ার এইচ। আর ছোটটা কি হবে? পাই ছোট হাতের আর স্কোয়ার আর এইচ। এবার এটাকে মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে কমন কি যাচ্ছে? পাই আর এইচ কমন যাচ্ছে, তাহলে পাই আর এইচ নিয়ে নিলাম কমন। কি পড়ে থাকলো এখান থেকে? বড় হাতের আর স্কোয়ার আর এখানে ছোট হাতের আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি আমার আয়তনের সূত্র। কিন্তু এটাকে আমি চাইলে ভেঙে বের করতে পারবো না। এই যে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে এখানে, সমান সমান কি লিখতে পারবো? এ প্লাস বি আর এ মাইনাস বি, এটাও লিখতে পারবো। তাহলে পাই আর আর এইচ যেটা ছিল সেটা পড়ে থাকলো। এবার আর একটা বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, একটা হবে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। এটাও তো আমি বলতে পারি কি পারি না? এটাও তো সূত্র পড়বে একদিক থেকে দেখতে গেলে। তাহলে এটাও যদি মাথায় রাখতে চাও রাখতে পারো, কিন্তু মাথায় রাখার দরকার নাই। শুধু এটা বললাম যে সূত্র এখানেও পড়ে যায় একটা। বুঝতে পেরেছি? মানে এখানে তেমন কিছু আকাশ পাতাল কনসেপ্ট না, শুধু বড়টা থেকে ভিতরের ছোটটাকে যদি মাইনাস করে দিই তাহলে বেরিয়ে যাবো সবকিছু। মানে ভলিউমটা বেরিয়ে যাবে, আয়তনটা বেরিয়ে যাবে। এবার এখানে তোমরা হয়তো কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে পার্শ্বতলের ক্ষেত্রফলের কি আসতে পারে না কোশ্চিন? নর্মালি আসে না, কারণ ওটা হচ্ছে খুব কঠিন হয়ে যায়। কিন্তু যদি কোশ্চেন আসে তাহলে আমার কি করতে হবে? প্রথমত বড়টার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, বা সমতলে চাইলে সমতলে বের করতে হবে। এবার বের করে আমাকে ভিতরেরটা বের করতে হবে, আর উপরেরটা বের করতে হবে, এটা বের করতে হবে, আর যোগ করতে হবে। বুঝতে পারলাম? কেন যোগ করতে হবে? কারণ যদি আমি এটাকে কাটি, ভিতর থেকে কেটে যদি আমি বের করে দিই, এটুকুটা যদি বের করে দিই কিনা একটা চোঙ থেকে, তাহলে মানে তোমার যে ক্ষেত্রফলটা কমলো না, বাড়লো। কেন বাড়লো? একটা তো বাইরের সাইডে ছিলই, কাটার পরে দেখো ভিতরেও টাচ করতে পারবো, তাহলে ভিতরেরটাও একটা ক্ষেত্রফল তৈরি হলো কি হলো না? সেই জন্য। কিন্তু ওটা খুব হাই লেভেলের, সহজে আসে না। আর মোদ্দা কথা এটা হচ্ছে শুধু কনসেপ্টগুলো বলছি, সেই জন্য ওগুলো এখন বলা যাবে না। যদি কোনো মানে ওগুলো কোশ্চিন প্র্যাকটিস করতে করতে ভালো করে বোঝানো যাবে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো, রাইট সার্কুলার কোন বা লম্ব বৃত্তাকার শঙ্কু। এবার শঙ্কু আর চোঙ পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে শঙ্কু,
আর চোং কোনটা ছিল? এটা ছিল হচ্ছে আমার চোং। বুঝতে পেরেছি? এর মধ্যে পার্থক্য কোথায়? যে যদি আমি এইটুকুটা কেটে দিই, কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে কি পেয়ে যাব? আমি চোং পেয়ে যাব। পাবো কি পাবো না? তাহলে এক কথায় এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, আর এটা একটা অংশ, তাহলে তিনটা অংশ। তিনটা অংশের মধ্যে দুটা অংশকে আমি দিলাম, বাদ দিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো? শুধু একটা অংশ পড়ে থাকলো, ঠিক না? মাথায় রাখো। তাহলে একটা যদি আমি কি কাটি, একটা চোং আছে, সেই চোংটাকে আমি চোঙের দুই অংশ কেটে বাদ দিয়ে দেবো, দুই অংশ কেটে বাদ দিয়ে দেবো, যে অংশ একটাই অংশ পড়ে থাকবে। তাহলে চোঙেরই 3/1 হচ্ছে আমার একটা শঙ্কু। মনে থাকবে? এবার এটা কেন বললাম সেটা এবার বুঝতে পারবা। একটি সমকোণী ত্রিভুজের তার লম্ব উচ্চতার অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। বুঝতে পারলাম না সংজ্ঞাটা? এবার সংজ্ঞাটা আমি ভালো করে বলছি, বুঝতে পারবা। এঁকে দেখাচ্ছি। তাহলে একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, আর এটাকে দিই মিটিয়ে। ঠিক আছে? দেখো কি বলেছে, একটি কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজকে। তাহলে প্রথমত একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে নিই একটা। এটা হলো কি, একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এবার সমকোণী ত্রিভুজটাকে তার লম্ব বা উচ্চতাকে অক্ষ ধরে, উচ্চতা কোনটা? এই যে এটা পুরোটা হচ্ছে কি লম্ব বা উচ্চতা, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ, এটাকে পি বলি। একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। এবার এটাকে ধরলাম, এই যে এই বাহুটা আছে এটাকে ধরলাম, ধরে এই সাইডটাকে পুরো ঘুরিয়ে দিলাম। পুরো কি করলাম? ঘুরিয়ে দিলাম। ধরো তোমার কাছে একটা জ্যামিতি বক্সে দেখবা যে একটা কি থাকে, ত্রিভুজ থাকে, ঠিক আছে? এরকম ত্রিভুজ থাকে। সেই ত্রিভুজের এক জায়গাতে রাখবা, রেখে পুরো ধরবে, একবার ঘুরিয়ে দেবা, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, তাহলে দেখবা কি তৈরি হবে? তখনই একটা চোঙ তৈরি হবে। বুঝতে পেরেছি? তাহলে যদি আমি এটা ঘুরিয়ে দিই, ধরে ঘুরাই, তাহলে নিচে একটা বৃত্ত তৈরি হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। এবার তারপরে যখন আমি এটাকে মানে দেখবো, যুক্ত করে দেবো, দেখো হয়ে গেল কি তৈরি? চোঙ তৈরি। চোঙ বলছি, শঙ্কু তৈরি হয়ে গেল। আর শঙ্কুই হচ্ছে একটা চোঙের 3/1। এটা হচ্ছে একটা কিসের? একটা চোঙের 3/1। এটা মাথায় মাথায় রাখবো। তাহলে নিচে বৃত্ত আছে, অর্থাৎ বৃত্তের কি থাকবে? ব্যাসার্ধ থাকবে, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এবার এটা পুরোটা হচ্ছে আমার উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? আর এই যে সমকোণী ত্রিভুজ যেটা পেলাম, তার এটা অতিভুজ। এই অতিভুজটাকে আমরা স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা এল দিয়ে প্রকাশ করব। বুঝতে পেরেছি? তাহলে এর মধ্যে আমি কি কি পাচ্ছি? একটা ব্যাসার্ধ পাচ্ছি, আর একটা কি পাচ্ছি? উচ্চতা পাচ্ছি। উচ্চতা কোনটা? এই যে এটা হচ্ছে কি উচ্চতা, এইচ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? একটা উচ্চতা। আর একটা কি থাকে? স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, মানে যেটা ট্যারা করে, যেটা উচ্চতা থাকবে ট্যারা করে। এই যে এটা হচ্ছে কি তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি। সেটাই আমি এখন বললাম যে এটা হচ্ছে হাইট, বৃত্তের ব্যাসার্ধ আর, আর এটা হচ্ছে এল। এবার যদি তুমি লক্ষ্য করো, এটা তৈরি করেছিলাম কি সমকোণী ত্রিভুজ দিয়ে। তার মানে একটা শঙ্কুর ক্ষেত্রে একটা ভিতরে কি পাচ্ছি আমি? সমকোণী ত্রিভুজ পাচ্ছি। আর যখনই আমরা সমকোণী ত্রিভুজ পাই, তখনই আমরা কি জানতে পারি? যে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করা যায়, তাই না?
তাহলে যেটা আমাদের সুবর্ণ সম্পর্ক বা গোল্ডেন রিলেশনশিপটা কি, যে একটা শঙ্কুর ভিতরে একটা সমকোণী ত্রিভুজ থাকে। তাহলে একটা কি বলছে, যদি একটা কি আঁকি, শঙ্কু আঁকি, শঙ্কুর মধ্যে কি থাকে, একটা সমকোণী ত্রিভুজ থাকে, শঙ্কুর ভিতরে কি থাকে, একটা সমকোণী ত্রিভুজ থাকে, যেটা আমি এখনই দেখালাম। এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। এবার এই উচ্চতাটাকে কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দাও আর একটা বৃত্তের ব্যাসার্ধ টেনে দাও, তাহলে আমরা কি পেয়ে যাব, একটা শঙ্কু পেয়ে যাব। আর এই শঙ্কুর মধ্যেই একটা সমকোণী ত্রিভুজও পেয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে এটা কত হবে, 90 ডিগ্রি। বুঝতে পেরেছি? এবার যখনই আমি এটা পেলাম, তার মানে আমার পিথাগোরাসের উপপাদ্য পড়বে। পিথাগোরাসের উপপাদ্য, তাহলে পিথাগোরাসের ফর্মুলা কি বলছে, পিথাগোরাসের ফর্মুলা বলছে হচ্ছে, যদি আমি অতিভুজ বের করতে চাই, এটা হচ্ছে আমার অতিভুজ, মানে সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। সূত্র কি বলেছে, যে অতিভুজের স্কয়ারের সঙ্গে লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, এটাই হচ্ছে কি আমার পিথাগোরাসের যেটা ফর্মুলা, সেটাই তো। এবার এখানে লম্বটা আমরা কি পাচ্ছি, এইচ পাচ্ছি, ভূমিটা কি পাচ্ছি, আর পাচ্ছি যেহেতু ব্যাসার্ধ, আর অতিভুজটা কি পাচ্ছি, স্ল্যান্ট হাইট তির্যক উচ্চতা অর্থাৎ এল পাচ্ছি, ঠিক না? তাহলে আমি অতিভুজের জায়গাতে কি লিখে দেবো, এল লিখে দেবো, এল স্কয়ার, প্লাস লম্বর জায়গাতে কি লিখে দেবো, এইচ স্কয়ার, আর ভূমির জায়গাতে কি লিখে দেবো, আর স্কয়ার। তাহলে এই যে এটাই তো এখানে লেখা আছে, বুঝতে পারলাম? তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা এসছে। এবার এখান থেকে আমাকে যেটা বের করতে বলবে সেটা বের করতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। যদি আমি এল এর মান বের করতে চাই, অর্থাৎ তির্যক উচ্চতা বের করতে চাইলে কি করতে হবে, যেটা স্কয়ারটা আছে স্কয়ার বাদ দিতে হবে, তার জন্য এই সাইডে রুট চলে আসবে। ঠিক তেমনইভাবে যদি আমি চাই যে না আমি হাইটটা বের করব, তাহলে হাইট বের করতে গেলে কী করতে হবে, হাইটটা এখানেই থাকবে, আর এই আরটা চলে যাবে এই সাইডে, মাইনাস হয়ে যাবে, তাহলে এল স্কয়ার থেকে আর স্কয়ার মাইনাস। এবার যেহেতু আর বের করবো, তাই এখান থেকে রুট স্কয়ারটাকে বাদ দিলে এদিকে রুট চলে আসবে। বুঝতে পেরেছি? মানে এক কথায় বলতে চাইছি, এটা আসলো ফর্মুলা। এবার এই ফর্মুলাতে আমার যেটা চাই আমি সেটা বসাতে পারবো, যেভাবে চাই সেভাবে আমরা আগে পিছিয়ে করে ইউজ করতে পারবো, ঠিক আছে, শর্তানুসারে করে। এবার একটা জিনিস সবসময় এটা মাথায় রাখতে হবে, যে তির্যক যে উচ্চতা আছে অর্থাৎ এল যেটা আছে, সবসময় যেটা উচ্চতা আছে অর্থাৎ এইচ যেটা, তার চেয়ে বড় হবে। তার মানে এল সবসময় গ্রেটার দ্যান এইচ হবে, এল সবসময় গ্রেটার দ্যান এইচ হবে। দেখো বোঝা যাচ্ছে, অতিভুজ তো ত্রিভুজের মধ্যে অতিভুজ সবসময় লম্বর থেকে বড়ই থাকে, লম্ব প্লাস ভূমি দুটার থেকেই কিন্তু এটা বড় থাকে। আমরা কিন্তু ট্রিপলেট মুখস্থ করেছিলাম না, যে কি কি 3, 4, 5, 5, 12, 17, না সরি 5, 5, 12 আর কি 13, এগুলো মুখস্থ করেছি, তাই না, ট্রিপলেটগুলো। এবার কি বলেছে, বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এবার পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বের করতে চাই মানে এটা হচ্ছে একটা কি শঙ্কু। এবার শঙ্কুর মধ্যে পার্শ্বতল বলতে কোনটা, এই যে মাথার উপরে যে মোটুকটা আছে সেটা, এইটুকুটা নিচের বৃত্তটাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে কি আমার বক্রতল বা পার্শ্বতল বলতে পারি। এবার শঙ্কুর চারপাশে যে বাঁকানো অংশটা আছে, যেটা বাঁকানো অংশ, এইটুকুটা বাঁকানো অংশ, নিচে বৃত্তাকারটাকে বাদ দিয়ে যে তাঁবু তৈরি করতে, মানে ধরে নাও এটা একটা তাঁবু মতন হয়ে গেল না, তাঁবু টেন্ট, তাঁবু তৈরি করতে কতটা কাপড় লাগবে, এটা যে
বানাচ্ছি এটা তাঁবুর মতন, এই তাঁবুটা তৈরি করতে যতটা আমার কাপড় লাগবে সেটাই হচ্ছে কি আমার সেটাই হচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। বুঝতে পেরেছি? এবার এর ফর্মুলা কি মাথায় রাখতে হবে, এখানে এইচ কিন্তু ব্যবহার হয় না, এখানে কি এইচ থাকে না, এটা মুখস্থ করতে হবে, এটা মানে মনে রাখবা যে এইচ এখানে ব্যবহার হয় না কিসের ক্ষেত্রে, যখন আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব বা বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করব, অর্থাৎ এইটুকুটা যখন বের করব তখন আমার এইচ এর ইউজ হবে না, শুধু কি ইউজ হবে, তির্যক উচ্চতা অর্থাৎ এল ব্যবহার হবে। আর সূত্র কি, পাই আর এল সঙ্গে গুণ, এইচ হবে না, এল এর সঙ্গে গুণ। ঠিক আছে? এবার যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, যদি আমি বলি যে আমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, তাহলে প্রথমত আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইটুকুটা বক্রতলের ক্ষেত্রফল, তাই না? আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, এখনই শিখলাম, পাই আর আর এল। এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে নিচে যে বৃত্তটা আছে এই বৃত্তের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফল তো আমি 1000 বার করে বললাম যে কি পাই আর স্কোয়ার, তাহলে এর সঙ্গে জাস্ট পাই আর স্কোয়ার যোগ করে দেবো। এবার এখানে কমন কি আসছে, পাই আর আর কমন আসছে, তাহলে এল পড়ে থাকছে, আর এখানে দুটো আর ছিল একটা আর পড়ে থাকছে, তাই না? তাহলে এই যে যোগ করলাম, আর যোগ করার পরে কমন নিয়ে এটা আমার পড়ে থাকলো পাই আর এল প্লাস আর, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। বুঝতে পেরেছি কি পারিনি? এবার তারপরে যদি আমি বের করি কি আয়তন, যখন আমি কি বের করব, আয়তন বের করব, কি বের করব, আয়তন। আয়তন মানে ধরো একটা কি আছে, একটা শঙ্কু আছে, এই শঙ্কুর মধ্যে আমি পুরো মশলা ভরে দেবো বা জল ভরে দেবো, তখন যতটা জায়গা দখল করবে সেটাই হচ্ছে কি আমার আয়তন। এবার আয়তন আমি কি বলেছিলাম, যে একটা যখন কি বলে একটা শঙ্কু তৈরি হয়, সেই শঙ্কুটা আসলে কি, এই যে একটা চোঙ ছিল, সেই চোঙের কিছুটা অংশ বাদ দিয়েছি, এদিককার একটা অংশ বাদ দিয়েছি আর এদিককার একটা অংশ বাদ দিয়েছি, দুটা অংশ বাদ দিয়েছি, আর ছিল কটা অংশ, একটা দুটা তিনটা, তিনটা অংশের মধ্যে দুটা অংশ বাদ, শুধু একটা অংশ পড়ে আছে, তাহলে এটা হচ্ছে কি 3/1 ভাগ, তাই না? সেই জন্য একটা সিলিন্ডারের ভলিউম বা এক কথায় বলতে গেলে চোঙ চোঙের আয়তন, চোঙের আয়তনের সঙ্গে 1/3 গুণ, অর্থাৎ চোঙের আয়তনের 1/3 অংশই হচ্ছে এটা, ঠিক না? তাহলে চোঙের আয়তনের সূত্র কি পেয়েছিলাম, পাই আর স্কোয়ার এইচ, আর সেটাকেই 1/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি আমার সূত্র। মনে থাকবে? এবার যেটা আমরা লাস্ট শিখব সেটা হচ্ছে গোলক। এবার গোলক কোনটা, মহাশূন্যে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, ধরো একদম ফাঁকা, ফাঁকাতে একটা বিন্দু, এটা একটা বিন্দু নিলাম, ঠিক আছে, এটাকে কেন্দ্র থেকে সম দূরত্বে থাকা বিন্দুগুলি, তাহলে এখান থেকে সম দূরত্ব, এই যে এটা সম দূরত্ব, এগুলো সবই কি হবে, সমান দূরত্ব হবে, এই পুরোটা কি হবে একটা সমান দূরত্বের মধ্যে আছে। ঠিক তেমনই ভাবে এর থেকে এই সাইডে এগুলোও কি হবে, সমান দূরত্ব হবে, মানে যেই সাইডে দেখবো সব কি হবে, সমান দূরত্বে অবস্থিত বিন্দু হবে, ঠিক আছে? এরকম করে সব সাইডে যখন আমি সমান দূরত্বকে চিহ্নিত করব, তখনই আমার যেটা তৈরি হবে সেটা হবে একটা একটা কি ঘনবস্তু তৈরি হবে, আর সেটাকে আমরা বলবো হচ্ছে গোলক, ঠিক আছে? যদি সহজ কথায় বলতে চাই তাহলে এটি একটি বৃত্তেরই 3D। বৃত্ত কেমন দেখতে হয়, এটা হচ্ছে আমার কি বৃত্ত, কিন্তু এটা হচ্ছে মানে এটা কি শুধু মানে উচ্চতা নাই, এর কি উচ্চতা নাই, কিন্তু এটাকেই যদি আমি সুন্দরভাবে করি, এটা কি করে দেবো, সুন্দরভাবে 3D করে দেবো, 3D হয়ে গেলে এটাই তখন হয়ে যাবে আমার কি, যখন এটাকে মানে পুরো 3D করব, 3D যখন করে দেবো তখনই হয়ে যাবে কি একটা ফুটবল, তাই না? আসলে এক কথায় ফুটবল হচ্ছে এক ধরনের
গোলক। বুঝতে পেরেছি? গোলক কি? গোলক আর বৃত্ত। আমি খাতার মধ্যে যদি একটা বৃত্ত আঁকি তাহলে সেটা হচ্ছে বৃত্ত, কিন্তু সেই বৃত্তটাকে যদি 3D বানিয়ে দিই অর্থাৎ বল, ঠিক আছে, ফুটবল, ভলিবল, এগুলো হচ্ছে কি আমার এক ধরনের গোলক। আশা করি বুঝতে পেরেছি। ফুটবল, তারপরে মার্বেল, তারপরে হচ্ছে ক্রিকেটের বল, কমলা লেবু, এগুলো হচ্ছে গোলক। এবার গোলকে কেবল একটাই পরিমাপক থাকে। আমরা 3D বলি ঠিকই, ঠিক আছে, কিন্তু 3D আলাদা আলাদা থাকে না। তিনটায় কি থাকে? আর থাকে। তিনটায় কি থাকে? আর থাকে। বুঝতে পেরেছি? যেমন ঘনকের ক্ষেত্রে কি ছিল? তিনটায় এ ছিল। ঠিক তেমনইভাবে এখানে তিনটায় কি থাকে? ব্যাসার্ধ থাকে। এই যে ধরো এখান থেকে এইটুকুটা কি? একটা বৃত্তের ব্যাসার্ধ, বা এটাও যদি বলি এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, সবই হচ্ছে কি এক একটা ব্যাসার্ধ। বুঝতে পারলাম? তাহলে শুধু যেটা থাকে সেটা হচ্ছে ব্যাসার্ধই থাকে, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবার যদি বলি বক্রতল বা সমগ্র তল, একটা যদি বৃত্তের, যদি আমি একটা কথা বলি যে একটা বৃত্ত, এই যে বৃত্ত, সরি বলছি, এটা কি? একটা গোলক। হ্যাঁ, এবার গোলকের ক্ষেত্রে যদি ভেবে দেখা যায় এর মধ্যে তল কটা আছে? এই পুরোই তো গোল, পুরোই তো গোল, কোনো দিকে কি কোনো তল আছে? একটাই শুধু তল আছে, যেটা হচ্ছে বক্রতল। তাহলে যদি সমগ্র তলের কথা বলে বা যদি বক্রতলেরও কথা বলে, শুধু একটাই জিনিস পাবো, সেটা হচ্ছে শুধু তলই পাবো, একটাই তল পাবো। মানে বক্রতল, বক্রতল আর সমগ্র তল আলাদা না, দুটাই কি সেম। তাহলে গোলকের কোনো আলাদা পার্শ্বতল থাকে না। পার্শ্বতল যেটা সেটাই বক্রতল, সেটাই সমগ্রতল, পুরোটা মিলে একটাই তল। ঠিক আছে? তাহলে যদি বলে গোলকের কটা তল, তাহলে গোলকের মাত্র একটাই তল। বুঝতে পেরেছি? এবার লজিকটা কি? একটি গোলকের উপরিতল ওই একই ব্যাসার্ধের 4টি বৃত্তের ক্ষেত্রফলের সমান। ধরো আমি যদি কি বের করতে চাই? ক্ষেত্রফল বের করব। কি বের করব? ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি বলি একটা বৃত্ত, বৃত্ত আঁকলাম, বৃত্তের ক্ষেত্রফল কি জানি? বৃত্তের ক্ষেত্র, একটা বৃত্ত আঁকলাম, এবার বৃত্তের ক্ষেত্রফল তো আমি হাজারবার করে বললাম, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তাই না? এবার এই বৃত্তকে যখন আমি 3D করছি, বৃত্তকে আমি কি করছি? 3D বানাবো, তখনই আমি গোলক তৈরি হবে, ঠিক কি না? তাহলে এখানে তো একটাই ডি আছে, আরও 3টা যোগ হবে, তাহলে কটা হবে? 4টা হবে। তাহলে পাই আর স্কয়ার হচ্ছে একটা বৃত্তের, ওরই 4 গুণ করে দিলে সেটাই হয়ে যাবে কি আমার গোলক। মনে থাকবে? তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্ব তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, যাই বলি না কেন, হবে কি পাই আর স্কয়ার, মানে একটা বৃত্তের ক্ষেত্রফলেরই 4 গুণ। এবার ঠিক তেমন ভাবে যদি আমি বের করি আয়তন, আয়তন কি হবে? বৃত্তের কি হয়? বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, কিন্তু আমি কি বলেছিলাম? ক্ষেত্রফল হয় স্কয়ারে। ক্ষেত্রফল হয় কিসে? ক্ষেত্রফল হয় স্কয়ারে। কিন্তু আয়তন যেটা বলি, আয়তন সবসময় কি হয়? আয়তন সবসময় কিউবে হয়। ঠিক আছে? আয়তন সবসময় কিসে হয়? কিউবে হয়। তাহলে পাই আর স্কয়ার না দিয়ে কি দেবো? কিউব দিব। কিন্তু এটা হয় কি সবসময় ক্ষেত্রফল হলে 4 গুণ হতো, তাহলে 4 গুণ তো হবেই। কিন্তু বলছে না না, এটা ক্ষেত্রফল না, এটা কি? এটা আয়তন। উপরে 3 আছে, তাহলে নিচেও একটা 3 দিয়ে দেবো। মনে থাকবে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু গোলকের যদি আহ, আয়তনের কথা বলি, আয়তন যেহেতু কিউবে হবে তাই কিউব দিয়ে দেবো। ঠিক আছে? আর যেহেতু বৃত্তকে যখন আমি গোলক মানে 3D করছি, তাহলে 3টা ডি এক্সট্রা করে আসবে, তাই 4টা ডি হয়ে যাবে। হলো 4টা ডি। এবার যেহেতু এখানে কিউব আছে, এই 3টাই উপরে যেমন 3 হলো, নিচেও মাথায় রাখবো যে 3 হবে। মুখস্থ হবে এইভাবে আমরাই, মানে এটা হলো আমার ট্রিক, মনে রাখার জন্য এটা ট্রিক। ঠিক আছে? তাহলে এক কথায় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব হচ্ছে আমার কি গোলকের আয়তনের সূত্র। মনে থাকবে?
এবার ধরো একটা গোলক ছিল, কি ছিল, একটা গোলক ছিল। এবার এই গোলক থেকে আমি ধরে নাও উপর সাইডটাকে বাদ দিয়ে দিলাম, কি করলাম, উপর সাইডটাকে শুধু কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে কি আসলে আমার, সেটাই হচ্ছে কি আমার আসলে অর্ধগোলক। গোলকেরই অর্ধেক হচ্ছে কি অর্ধগোলক, তাই না? এবার যদি বলি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে তো একটাই। কিন্তু যদি বলি একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যদি আমি বলি গোলক, ধরো এটা হচ্ছে কি একটা গোলক, যদি গোলকের কথা বলি, গোলকের তো কোনো তল নাই, গোলকের শুধু একটাই তল, সেটাই হচ্ছে বক্রতল, সেটাই হচ্ছে সমগ্রতল, সবই একই। সমতল তো থাকেই না, সমতল কি থাকে, থাকে না। কিন্তু যখন আমি গোলকটাকে অর্ধগোলক করব, অর্থাৎ ওটাকে কেটে দেবো, মাঝ বরাবর অর্ধেক করে কেটে দেবো, তখন যেটা পাবো সেটা হচ্ছে অর্ধগোলক। এবার অর্ধগোলকে একটা জিনিস কি হচ্ছে, অর্ধগোলকে দেখো বক্রতল আছে, কিন্তু এই যে বক্রতল, এটা হচ্ছে কি আমার বক্রতল, ঠিক আছে? তাহলে এই বক্রতলটা হচ্ছে কি গোলকের অর্ধেক, যেহেতু গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ছিল, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল এরই কত গুণ, 4 গুণ হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু এটা হচ্ছে কি গোলক না, এটা হচ্ছে অর্ধগোলক। তাহলে এটাকে কি করতে হবে, 2 দিয়ে অর্ধেক করে দিতে হবে, তাহলে কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, 2 পাই আর স্কয়ার। তাহলে গোলকেরই অর্ধেক হচ্ছে অর্ধগোলক। বুঝতে পারলাম? তাহলে যখন আমি বলবে বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তখন হয়ে যাবে গোলকেরই অর্ধেক। বুঝতে পেরেছি? কিন্তু যদি কি বলে, এটা হচ্ছে গোলক, এবার গোলকের যখন আমি উপরটা কাটলাম, অর্ধগোলক পেয়ে গেলাম। এবার যদি বলে যে না, সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, কি বলো, সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, তখন আমি কি পাচ্ছি, অর্ধগোলকের সমগ্র তল কি পাবো, প্রথমত নিচের দিকে আমি বক্রতল তো পাচ্ছিলামই, তারপরে উপরে কাটার পরে দেখো উপরে একটা তল তৈরি হলো। যখন আমরা কোনো 3D ফিগারকে কাটি কিনা, তখন কিন্তু আমাদের ক্ষেত্রফল বাড়ে আরো। তাহলে দেখো ক্ষেত্রফল আর একটা বেড়ে গেল, কি বাড়লো, উপর দিকে একটা মানে বৃত্ত বেড়ে গেল, বাড়লো কি বাড়লো না, এটা হচ্ছে কি একটা বৃত্ত। তাহলে প্রথমত নিচের বক্রতলটা তো লাগবেই। তাহলে বক্রতল কি, বক্রতলের সূত্র কি, অর্ধগোলকের অর্ধেক, 4-এর অর্ধেক 2, 2 পাই আর স্কয়ার। আর ওর সঙ্গে যুক্ত করতে হবে উপরের যেটা বৃত্তটা আছে, আর বৃত্তের কি বললাম, পাই আর স্কয়ার, তাই না? তাহলে এদিকে 2 পাই আর স্কয়ার, আর এখানে হচ্ছে পাই আর স্কয়ার, যোগ করলে কটা হয়ে যাবে, 3 পাই আর স্কয়ার। বুঝতে পেরেছি? তাহলে 3 পাই আর স্কয়ার হচ্ছে কি একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝতে পেরেছি? এবার যদি বলে আয়তন, আমরা গোলকের আয়তন কি পেলাম, গোলকের আয়তন পেয়েছিলাম হচ্ছে পাই আর, কিন্তু যেহেতু আয়তন তাই হবে কিউব, আর যেটা উপরে 3 হবে সেই 3টা নিচেও বসবে, আর এটা হবে ওর 4 গুণ, তাই উপরে 4 তো আসবেই। এটা ছিল কি আমার গোলকের, গোলকের আয়তন। কিন্তু অর্ধগোলকে কি হবে, এর অর্ধেক করতে হবে। তাহলে এর অর্ধেক করলে একে 1/2 দিয়ে ভাগ করতে হবে। এবার 2 দিয়ে উপরে 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 2/3 পাই আর কিউব। এটা হয়ে গেল কি আমার অর্ধগোলকের আয়তন, ঠিক আছে? এটা হয়ে গেল কি অর্ধগোলকের আয়তন। তাহলে 2/3 পাই আর কিউব হয়ে গেছে আমার অর্ধগোলকের আয়তন। বুঝতে পেরেছি? এবার যদি বলে ফাঁপা গোলক, এবার কি হবে, ফাঁপা গোলক, যেমন ফাঁপা শঙ্কু ফাঁপা কি ছিল, ফাঁপা চোঙ ছিল, মানে ভিতরটা ফাঁকা। ঠিক তেমনই ভাবে যদি ফাঁপা ফাঁপা গোলক হয়, যেমন আমরা যদি কিসের কথা বলি, ফুটবলের কথা বলি, একটা পুরো গোল থাকে, আর গোলের ভিতর সাইডে দেখবো ফাঁকা থাকে, এখানে কি থাকে, হাওয়া থাকে। ফুটবলে কি থাকে, ভিতর দিকে মানে বায়ু ভরা থাকে, হাওয়া ভরা থাকে। তাহলে এই ফাঁপা, এটা হচ্ছে কি ফাঁপা গোলক। এবার ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হবে, বহি ব্যাসার্ধ হবে একটা। যদি আমি বলি যে কেন্দ্র,
কেন্দ্র থেকে পুরো বাইরে অবধি যদি যাই, এটা একটা ব্যাসার্ধ। এটাকে আমি কি বলবো? বড় হাতের ব্যাসার্ধ বা বহি ব্যাসার্ধ, আউটার রেডিয়াস বা বড় হাতের আর। ঠিক আছে, এবার এখান থেকে এইটুকুটা, এটা কি হবে? ছোট হাতের আর, অল্প যেহেতু, তাই না? ভিতরেরটা, যেটা ভিতরে যে বৃত্ত তৈরি হচ্ছে, ভিতরে যে গোলক তৈরি হচ্ছে, তারও তো একটা ব্যাসার্ধ হবে। সেটা কি হবে? ছোট হাতের আর হবে। বুঝতে পেরেছি? তাহলে বহি ব্যাসার্ধ আর একটা অন্তঃব্যাসার্ধ। এবার যদি আমি বলি যে না, ফাঁপা গোলকের কি বের করব? ফাঁপা গোলকের আয়তন বের করব। তাহলে ঠিক সেম কনসেপ্ট, আমাকে প্রথমত কি করতে হবে? আয়তন বের করতে গেলে প্রথমে পুরো গোলকটার আয়তন বের করতে হবে, বড় গোলকটার। আর তার ভিতর থেকে যে ভিতরে যে ছোট গোলকটা তৈরি হয়েছে, সেই গোলকটাকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বাইরের গোলকটার আয়তন, তাই না? সেটা হয়ে যাবে কি? আমার ফাঁপা গোলকটার আয়তন। তাহলে বড় গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। এখান থেকে বড় গোলক যেহেতু, তাই বড় হাতের আর। আর ছোট গোলকটা কি হবে? 4/3 পাই ছোট হাতের আর এর কিউব। এবার এখান থেকে যদি দেখি, তাহলে কমন আসছে 4/3, কমন আসছে, পাই কমন আসছে, আর কমন আসছে না কিছু, তার মানে আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এটা হয়ে যাবে কি? আমার ফাঁপা গোলকের আয়তনের সূত্র। বুঝতে পেরেছি? তাহলে আজকে আমাদের এখানে হয়ে গেল কি, এখানে হয়ে গেল পরিমিতির, মানে পরিমিতির 3D পরিমিতি, যেটা 3D মেনসুরেশন। 3D মেনসুরেশনের মেন যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেগুলো মেন টপিকগুলো আমি কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার আরো দুটা হয়, একটা হচ্ছে প্রিজম আর একটা হয় তোমার পিরামিড। প্রিজম আর একটা হয় পিরামিড। এই দুইটা থেকে কিন্তু অতটা পরীক্ষায় কোশ্চেন আসে না, কিন্তু এটাও আমি একটা ভিডিও বানাবো যার মধ্যে শুধু এই দুটার কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কিন্তু এই দুটো একটু বড় টপিক, তো একটা ভিডিওতে সম্ভব হতো না, অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তাই এটা করলাম না। এটা নেক্সট ভিডিওতে করে দেবো, প্রিজম আর পিরামিড। ঠিক আছে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরিমিতি। তাহলে পরিমিতির 2D তো অলরেডি করিয়ে ফেলেছি। 2D যদি তোমরা না দেখে থাকো, তাহলে 3D দেখার আগে অবশ্যই আমি বলবো 3Dর আগে 2D দেখতে হবে। ঠিক আছে, 2D দেখলে কিন্তু তুমি ভালো করে 3D বুঝতে পারবা। যদি 2D না দেখো, তাহলে 3D বুঝতে পারবা না। তাহলে আগে 2D দেখে নাও, যেটা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে 2D ভিডিওটা। আর তারপরে 3D ভিডিওটাকে কমপ্লিট করবা, তাহলে তোমার মেনসুরেশন আশা করছি সবই মানে রিভাইজ হয়ে যাবে, আর সব পারবা তোমরা। ঠিক আছে, তারপর প্র্যাকটিস করবা কোশ্চেন। এবার শেষ করার আগে আমি একটা জিনিস বলে রাখি যে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করতে হবে। আর যদি কেউ ভোকাবুলারি করতে চাও, তাহলে আমার মানে ইউটিউবের চ্যানেলে দেখবা, মানে পুরো ভোকাবুলারি ক্লাসেস নামে একটা প্লেলিস্ট বানানো আছে। এর মধ্যে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার জন্য মানে ক্লাসের মধ্যেই কিন্তু আমি ভোকাবকে মুখস্থ করে দিচ্ছি। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম চলছে এখন, ক্লাসের মধ্যেই পুরো ভোকাব মুখস্থ হয়ে যাবে, মানে তোমাদেরকে শুধু রিভাইজ করতে হবে। তাহলে যদি তোমরা ভোকাবটাও শিখতে চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে এই প্লেলিস্টটা দেখতে পারো। আর তাছাড়াও নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, অনেক কিছুই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেগুলো লিঙ্ক থেকে কিছু দেখতে পারো, যেটা তোমাদের দরকার দেখতে পারো। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। বাই।